হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি বিশ্বদীপ স্যার। আমরা প্রিভিয়াস ক্লাসে কয়েকটা ক্লাস ধরে আমরা ভেক্টর স্পেসের উপরে আমরা লেকচারটা কন্টিনিউ করছিলাম। তো ভেক্টর স্পেসে এটা আমাদের 4th লেকচার। তো আগের লেকচারগুলো কেউ যদি মিস করে থাকো তো ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আগের লেকচারগুলো অবশ্যই তোমাদের দেখে নিতে হবে, তাহলে এই টপিকটা তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এবং তার সলিউশন নিয়ে আজকের ক্লাসটা হচ্ছে আমরা করব। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বাই রিগার্ডিং কনসেপ্ট তোমাদের সবারই আছে, এইচএস সেকশন থেকে অলরেডি এখান থেকে কিছুটা শিখে এসেছো। তাও দেখো এখান থেকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা মানে ভেক্টর স্পেসের হেল্প নিয়ে এটা থেকে আমরা আরও কী কী জিনিস আমরা এখানে এক্সটেন্ড করতে পারি, তো সেগুলোই হচ্ছে আমরা এখানে শিখবো। তো এখানে আমি সিস্টেম অফ এম ইকুয়েশনসকে কনসিডার করে নিচ্ছি কন্টেনিং এন ভেরিয়েবলস, তাদেরকে নিয়ে আমরা ডিসকাস করছি। তো ডিসকাশনটা এইভাবে রাখছি, আমি কনসিডার করছি, ধরো সাপোজ ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে আমার a11 x1 a12 x2 ডট ডট a1n xn ইকুয়াল টু p1। তো একই রকম ভাবে a21 x1 a22 কোফিশিয়েন্টস গুলোকে কনসিডার করছি, হোপফুলি বুঝতে পারছো আমি কিভাবে কনসিডার করছি, প্লাস ডট ডট a2n xn equal to b2. Okay, so dot 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 am1 x1 plus am2 x2 plus dot dot plus amn xn equal to bm. Suppose this be 1. তো আমি এখানে একটা সিস্টেম অফ ইকুয়েশন কনসিডার করেছি, যেটাকে আমরা 1 নাম্বার করলাম। তো এই সিস্টেম অফ ইকুয়েশনটার আমরা এখন ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করলে কিরকম হয় সেরকম দেখবো, তারপর আস্তে আস্তে আমরা ডিসকাশনটাকে এখানে আগাচ্ছি। তো এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমরা ম্যাট্রিক্সে অনেকেই লিখতে পারি, আর এটা ম্যাট্রিক্সে লেখা খুবই ইজি ব্যাপার। তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্টলি আমরা লিখতে পারি। ধরো সাপোজ আমি কোফিশিয়েন্টসগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স ফর্ম করছি, a11 a2 a12 a1n, ওকে, এইভাবে a21 a22 অবভিয়াসলি এটা m ক্রস n একটা ম্যাট্রিক্স ফর্ম করছে। তো এটার সাথে আমাদের যে ভেরিয়েবলসগুলো আছে সেটা দেখতে পাচ্ছ, x1 x2 ডট ডট xn আমার ভেরিয়েবলটা রয়েছে। ওকে, তাহলে এখানে আমার n খানা হচ্ছে রো রয়েছে আর একটা কলাম রয়েছে। অবভিয়াসলি দিস ইজ এ ভেক্টর ইন আওয়ার ভেক্টর স্পেস। সো n ক্রস 1 এটাকে লিখলাম, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আমার b1 b2 ওকে ডট 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 bm এটা রয়েছে। এটাও আমার m ক্রস 1 একটা ম্যাট্রিক্স। সো আমরা তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশন 1টাকে আমরা ইজিলি এটাকে অ্যাজ এ ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারলাম। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে ম্যাট্রিক্স নোটেশন যদি আমরা ইন্ট্রোডিউস করি, তাহলে দ্য সিস্টেম 1 ইজ ইকুইভ্যালেন্টলি ক্যান বি রিটেন অ্যাজ ax ইকুয়াল টু b, এই ফর্মে লেখা যাচ্ছে। হোপফুলি চিনতে পারছো এখানে কোন ম্যাট্রিক্সটাকে কিরকম ভাবে আমি বোঝাচ্ছি। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের aij এই টাইপের কোফিশিয়েন্টসগুলোকে কন্টেইন করে রয়েছে m ক্রস n, অ্যান্ড x ভেক্টর মিনস আমরা বোঝাচ্ছি x1 x2 ডট ডট xn, এটাকে আমরা x ভেক্টর বলছি, অ্যান্ড v ভেক্টর ইজ দ্য আওয়ার রাইট হ্যান্ড সাইড ইকুয়েশন যে কোফিশিয়েন্টসগুলো ছিল মিনস v1 v2 ডট ডট bm। ওকে, তাহলে আমরা যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে আমরা খুব সুন্দরভাবে ax ইকুয়াল টু b এই ফরম্যাটে লিখতে পারলাম। সো ax ইকুয়াল টু b এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স ফর্ম অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন 1। তাহলে নেক্সট হচ্ছে আমরা আরও কিছু এখান থেকে পয়েন্টস আমি রাখছি। তো এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে কখন আমরা হোমোজিনিয়াস কখন নন হোমোজিনিয়াস এই টার্মসটা বলবো। তো প্রায়ই দেখবে যে সিস্টেম অফ ইকুয়েশন যখন আমরা সলভ করি আমাদের কাছে একটা টার্মস আসে, হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। তো এটাকে কখন হোমোজিনিয়াস কখন নন হোমোজিনিয়াস বলবো, তো সেটা আমরা এখানে ডিসকাশনটা রাখছি। সো ইফ এই ভি ভেক্টরটা এটা যদি আমার থিটা ভেক্টর হয়ে যায় দেন দ্য সিস্টেম, তাহলে সিস্টেমটা দেখতে হয়ে যাবে ax ইকুয়াল টু নাল ভেক্টর। ওকে, তাহলে এই যে সিস্টেমটা দেখতে হয়ে গেল ইজ কল্ড মানে হুইচ ইজ কল্ড, এটাকেই আমরা বলে থাকি হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন।
ওকে, তাহলে এই যে ফর্মটা পেলাম, এই ফর্মটাকেই আমরা বলে থাকি হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। একটা এক্সাম্পল বলছি, ধরো ফর এক্সাম্পল আমরা এইভাবে একটা সিস্টেম অফ ইকুয়েশন কনসিডার করছি। তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনটা রাইট হ্যান্ড সাইডে দেখো 0 0 রয়েছে, তো এই সিস্টেমটাকে আমরা বলবো হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। ওকে, আচ্ছা নেক্সট আমরা নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন তাহলে কখন বলবো? ইফ বি নট ইকাল টু থিটা, বিটা যদি নট ইকাল টু থিটা হয়, মিনস রাইট হ্যান্ড সাইডে 0 না থেকে যদি অন্য কোনো এলিমেন্টস থাকে, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে তাহলে হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস। ওকে, তো কি বলতে চাচ্ছি, তাহলে ইফ বি ভেক্টর ইজ নট ইকাল টু থিটা, তো বি ভেক্টরটা যদি থিটা না হয় তাহলে দেন দ্য সিস্টেম, তাহলে সিস্টেমটা এই ফরম্যাটেই থাকবে, ax ইকাল টু বি ইজ কল্ড, এটাকেই আমরা বলে থাকি নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। সিস্টেম অফ ইকুয়েশন হোপফুলি এটার এক্সাম্পল দরকার নেই, তোমরা বুঝতে পারছো যে নন হোমোজিনিয়াস তাহলে আমি কাকে বলতে চাচ্ছি। রাইট হ্যান্ড সাইডে কোফিশিয়েন্টস থাকলেই আমরা নন হোমোজিনিয়াস বলছি। তাহলে এখানে আমরা হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের আমরা ডেফিনেশন শিখলাম। আচ্ছা নেক্সট এখানে আরেকটা টার্মস আমি তোমাদের কাছে হাইলাইট করে যেতে চাই, তো সেটাও আমাদের প্রচুর ইউজ হয় এখানে সিস্টেম অফ ইকুয়েশন সলিউশনের ফাইন্ড করতে গেলে, সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্সের কনসেপ্ট। ওকে, সো অগমেন্টেড ম্যাট্রিক্স কাকে বলে সেটাকে আমরা ডিফাইন করছি ফার্স্টে। তো ধরো সাপোজ আমরা এই ম্যাট্রিক্সের কোফিশিয়েন্টটা এখনই লিখেছিলাম a11 a12 এই ফরম্যাটে, সো a1n a21 a22 ডট ডট a2n, সো এর একই রকম ভাবে বাকি কোফিশিয়েন্টস গুলো আমরা লিখেছিলাম am1 am2 ডট ডট amn। আচ্ছা এবার এখান থেকে যদি আমরা বি ভেক্টরস যেটা কনসিডার করলাম তার যেই কম্পোনেন্টস গুলো ছিল আমরা দেখেছি b1 b2 b3 এরকম করে bm কম্পোনেন্টস গুলো ছিল, তো সেইগুলোকে নিয়ে আমি যদি একটা ম্যাট্রিক্স ফর্ম করি, মিন্স b1 b2 ডট 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 bm। ওকে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স বলি, যেটাকে আমরা ইউজুয়ালি এ বি এই ডিনোটেশনটা দিয়ে ডিনোট করি, অথবা এই অগমেন্টেড ম্যাট্রিক্সকে আরো অনেক ডিনোটেশন আছে, যেরকম এ বি এই ডিনোটেশনটাও করা হয়, আর অনেকে আবার এ বার দিয়েও ডিনোট করে। তো এগুলো ভেরিয়াস টাইপস অফ ডিনোটেশন রয়েছে, তো যে কোনো একটা ডিনোটেশন আমরা ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করা খুবই ইজি ব্যাপার। তাহলে যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটার সাথে রাইট হ্যান্ড সাইডে তার যেই কম্পোনেন্টসগুলো রয়েছে, ওকে, মিনস b1 b2 ডট ডট bm কে আমি বোঝাতে চাচ্ছি এখানে, তো সেটাকে দিয়ে কম্বাইন করে দিলে যে ম্যাট্রিক্সটা পাবো, দিস ম্যাট্রিক্স ইজ কল্ড অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা এটা যেটা ম্যাট্রিক্সটা লিখেছি এটাকে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স বলছি। ওকে, তো এই টার্মসটা অগমেন্টেড ম্যাট্রিক্স। সো হোপফুলি বুঝতে পেরেছো অগমেন্টেড ম্যাট্রিক্স কি করে ফর্ম করতে হয়। আচ্ছা, তো এখানে আমরা আরো দুটো নোট রাখছি তোমাদের জন্য। তো ফার্স্ট নোটটাতে আমরা বলতে চাচ্ছি যে আমরা সলিউশন প্রায়ই বলি, তো সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন বলতে আমরা কি বুঝবো। সো নাম্বার 1 এ বলছি যে একটা অর্ডার সেট c1 c2 ডট ডট cn, ওকে, যেখানে ci গুলো আমার রিয়েল নাম্বারস, ইজ সেড টু বি এ সলিউশন। তো এটাকে আমরা যদি সলিউশন বলবো, ওকে, কখন বলবো? সিস্টেম অফ ইকুয়েশন 1টাকে আমরা কিছুক্ষণ আগেই নাম্বারিং করেছিলাম, হোপফুলি মনে আছে। তো এই 1 এর সলিউশন আমাদের বলা হবে যদি x1 ইকুয়াল টু c1, তো ফার্স্ট ভ্যালুটা যেটা আছে সেটা x1 এর ভ্যালু, সেকেন্ড যে ভ্যালুটা আছে x2 এর ভ্যালু, ডট ডট cn যেটা আছে অবভিয়াসলি xn এর ভ্যালু। তো এগুলো ইন্ডিভিজুয়াল যতগুলো ইকুয়েশন ছিল, ওকে, ইচ ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে, ইফ ইচ অফ দ্য ইকুয়েশন অফ দ্য সিস্টেম ইজ স্যাটিসফাইড ফর এই ভ্যালুগুলোর জন্য যদি স্যাটিসফাই করা হয়ে যায়, ওকে, মানে x1 এর জায়গায় তুমি বসিয়ে দিচ্ছ c1, x2 এর জায়গায় c2 ডট ডট xn এর জায়গায় cn বসিয়ে দিলে সিস্টেমগুলো প্রত্যেক কটা সিস্টেম এর যে কটা ইকুয়েশন ছিল, মানে 1 নাম্বার আমরা একটা টোটাল সিস্টেম কনসিডার করেছিলাম, তো সিস্টেমটার ভেতরে ইন্ডিভিজুয়াল অনেকগুলো ইকুয়েশন ছিল, তো সবকটা ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে আসে তাহলে আমরা সলিউশন বলি। নর্মালি আমরা যেরকম জানি একই, এখানে অদ্ভুত কিছু নেই, বাট এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এই যে সলিউশনটা আমরা পাচ্ছি, যেটা আমাদের একটা অর্ডার
টাপেল ফরম্যাটে পাচ্ছি। ওকে, তাহলে এই যে সলিউশনটা পাচ্ছি এই সলিউশনটা আলটিমেটলি কি হচ্ছে, দিস ইজ এ ভেক্টর। ওকে, তো এটা একটা ভেক্টর হচ্ছে ইন Rn, তাহলে Rn এর একটা ভেক্টর হচ্ছে, তার মানে এখানে যে সলিউশনসগুলো পাবো সেগুলো অবভিয়াসলি Rn এর রেসপেক্টিভলি নাম্বার অফ ভেরিয়েবলস উপরে ডিপেন্ড করছে। আমি এখানে n খানা ভেরিয়েবলস নিয়ে কথা বলছি, সেই জন্য Rn এর ভেক্টরস হিসাবে আমি বলছি। আমি যদি 5টা এখানে ভেরিয়েবল নিয়ে কনসিডার করতাম তাহলে 5 ভেরিয়েবলসের জন্য R5 হতো, 4টে ভেরিয়েবলস হলে R4 হতো। তো একই রকমভাবে এখানে আমরা যেহেতু n খানা ভেরিয়েবলস নিয়ে কনসিডার করছি, তাহলে এই যে সলিউশনটা আছে এটা অবভিয়াসলি একটা ভেক্টর হবে ইন Rn। ওকে, দিস পয়েন্ট। তো এগুলো তোমাদের জানা ছিল, তো আমি রিপিট করে নিলাম। আচ্ছা, নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কনসিস্টেন্ট অ্যান্ড ইনকনসিস্টেন্ট সিস্টেম। মানে সলিউশন আমরা দেখলাম যে সিস্টেম অফ ইকুয়েশন অলওয়েজ ক্যান বি রিটেন ইন দ্য ম্যাট্রিক্স ফর্ম Ax = b। ওকে, আমরা জাস্ট এটা দেখে আসলাম। তাহলে এই সিস্টেমটাকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারছি, তাহলে আমরা কখন তাকে কনসিস্টেন্ট কখন ইনকনসিস্টেন্ট বলবো। তো খুব সহজ কথা, মনে রাখতে পারলে হবে। তাহলে এই সিস্টেমটার যদি সলিউশন থাকে, ওকে, মানে x = যদি সামথিং, তুমি একটা অবভিয়াসলি এটাকে সলভ করা তোমরা এইচএসে সবাই জানো যে কীভাবে সলভ করা যায়। তো x = এখানে যদি আমরা একটা সলিউশন পেয়ে যাই, ওকে, ফর এক্সাম্পল c1 c2 ... cn, সো এই সলিউশনটা যদি এক্সিস্ট করে তাহলে এই সিস্টেমটাকে আমরা বলবো কনসিস্টেন্ট। ওকে, তাহলে এই সিস্টেমটাকে কখন কনসিস্টেন্ট বলবো, ইফ দ্য সলিউশন এক্সিস্ট। আর সলিউশনটা যদি না এক্সিস্ট করে তাহলে ইনকনসিস্টেন্ট বলবো। ওকে, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, x1 + x2 = 1, আর একটা 2x1 + 3x2 = ধরো 5 নিয়েছি। তাহলে এই যে সিস্টেমটা আছে অবভিয়াসলি এটা তোমরা সলভ করতে পারবে, এবং সলভ করতে হলে যে কোফিশিয়েন্ট ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হয় সেই সব কনসেপ্ট তো সবার রয়েছে। তাহলে এই যে সিস্টেমটা আছে এটা একটা কনসিস্টেন্ট সিস্টেম। ওকে, কিন্তু আমি যদি আরেকটা সিস্টেম কনসিডার করি, ধরো ফর এক্সাম্পল আমি x1 + 2x2 = 5 কনসিডার করলাম, আর এটাকে আমরা ধরো এটা 7 কনসিডার করলাম। ওকে, x1 + x2 = 5 কনসিডার করেছি, অ্যান্ড 2x1 + 4x2 = 7 কনসিডার করেছি। তাহলে এখানটাতে কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা বের করলে কত হবে, 4 - 4 0 হয়ে যাবে। তাহলে এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা একটা ইনকনসিস্টেন্ট সিস্টেম। ক্লিয়ার? তাহলে একটা সিস্টেমের সলিউশন যদি এক্সিস্ট করে তাহলে সেটাকে আমরা বলবো যে কনসিস্টেন্ট, আর সলিউশন যদি এক্সিস্ট না করে তাহলে সেটাকে আমরা বলবো ইনকনসিস্টেন্ট। আপাতত এটা মনে রাখো, তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো নেক্সট আমরা এই প্রবলেমটা দেখবো। তো প্রবলেমটা এখানে আমাকে বলেছে যে সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন ইফ পসিবল। ইফ পসিবল এই কারণে বলেছে অনেক সময় হয়তো ইনকনসিস্টেন্ট হয়ে যায়, তো সেই হিসাবে আমাদের ইফ পসিবল একটা এখানে দেওয়া থাকতে পারে। তাহলে সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন, একটা সিস্টেম অফ ইকুয়েশনকে এখানে প্রোভাইড করে দিয়েছে, তো তার সলিউশন আমাকে বের করতে হবে। তাহলে সিস্টেম অফ ইকুয়েশন যেটা আছে খেয়াল করে দেখো, এখানে তো আমরা কোনো স্কোয়ার ম্যাট্রিক্সে কনসিডার করছি না, যার ফলে তুমি x = a ইনভার্স b যে 11-12 যেভাবে শিখেছিলে সেইভাবে সিস্টেম অফ ইকুয়েশন এখানে সলিউশন বের করতে পারবে না। ক্লিয়ার? এখানে তোমাকে অগমেন্টেড ম্যাট্রিক্স যেটা শেখালাম সেটা কনসিডার করেই তোমাকে সলিউশনে পৌঁছাতে হবে। তো দেখো আমি প্রবলেমটাতে কীভাবে সলিউশনটা করছি, এখান থেকে তুমি মোটামুটি শিখে যাবে যে সিস্টেম অফ ইকুয়েশন এইভাবে কীভাবে সলিউশন বের করে। তাহলে আমরা লিখবো দ্য গিভেন সিস্টেম, দ্য গিভেন system of equations can be written in the matrix form as, so first আমাকে এটা ম্যাট্রিক্স ফরম্যাট লিখতে হবে। obviously this is a homogeneous system, বুঝতেই পারছো। so কোফিশিয়েন্টস ম্যাট্রিক্স যেটা আছে এই ম্যাট্রিক্সটা, সেটা আমরা এখানে কি আছে সেটা দেখলেই বুঝতে পারবে। 1 2 3 -1 1 1 এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা। অ্যান্ড এক্স যে ভেক্টরটা আছে এটা নাম্বার অফ ভেরিয়েবলস, এখানে x1 x2 x3 তিনটে ভেরিয়েবল আছে। অ্যান্ড থিটা দিস ইজ ইকুয়াল টু 0 0। তো ফার্স্ট হচ্ছে আমরা সিস্টেমটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখে নিলাম, যেরকম তোমরাও পারবে, খুব ইজি ব্যাপার। ম্যাট্রিক্স ফরম্যাটে আমাদের ফার্স্ট লিখে নিতে হবে সিস্টেমটাকে। আচ্ছা, এখান থেকে আমাকে অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমরা ফর্ম করব। দেন দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স ইজ, সো অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমি সি এই ফরম্যাটে কনসিডার করছি। দিস ইজ
সো অগমেন্টেড ম্যাট্রিক্স লেখার টেকনিকটা আমি এখনই শিখিয়েছিলাম যে আমরা কিভাবে অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে লিখতে পারি। তো কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে যেটা, সেটাকে লিখে নিতে হবে 1 2 3 -1 1 1, ওকে। দেন একটা স্ল্যাশ দাগ ইউজ করছি আমরা 0 0। তো এইখানটাতেও আমরা এইভাবে নোটেশনটাকে আসতে পারি। সো এটাকে আমি এইভাবে ডিনোট করছি। ওকে, তো এটা অগমেন্টেড ম্যাট্রিক্সের ডিনোটেশনটা থাক এইভাবে। সো এই অগমেন্টেড ম্যাট্রিক্সটার উপরে আমরা এলিমেন্টারি রো অপারেশনস করব। ওকে, রো অপারেশন করবো এমন হবে যে এটা ইকুয়াল ম্যাট্রিক্সের ফর্মে চলে যায়। তো সেখান থেকে হচ্ছে আমরা সলিউশনটাকে নিয়ে আসতে পারবো। তো ইকুয়াল ম্যাট্রিক্স হোপফুলি তোমরা জানো সবাই। তো আমরা এখানে এলিমেন্টারি রো অপারেশনস করব। নাও উই অ্যাপ্লাই elementary row operations on C matrix, ওকে। তাহলে C ম্যাট্রিক্সের উপরে এলিমেন্টারি রো অপারেশনসটা আমরা এখন অ্যাপ্লাই করব। আচ্ছা, মানে হচ্ছে আমার অগমেন্টেড ম্যাট্রিক্স যেটা আছে তার উপরে আমরা এলিমেন্টারি রো অপারেশনস করব। তো কেন করব সেটাও আমি বললাম যে ইকুয়াল ম্যাট্রিক্সের ফর্মে এটাকে আমরা নিয়ে যাব। তো সেই জন্য আমরা হচ্ছে এখানে অপারেশনটা অ্যাপ্লাই করছি। সো দেয়ারফোর এই হচ্ছে আমার সি ম্যাট্রিক্সটা রয়েছে। তো সি ম্যাট্রিক্সটার উপরে আমরা এমনভাবে অপারেশন করতে চাচ্ছি যে যাতে এটা আমার ইকুয়াল ম্যাট্রিক্সে চলে যায়। তাহলে ইকুয়াল ম্যাট্রিক্সে চলে গেলে এটা 1 0 এই ফরম্যাটে আসবে। ওকে, তাহলে অবভিয়াসলি আমার ফার্স্ট অপারেশনটা হবে হচ্ছে R2 - 2 R1। তো দিস ইজ মাই ফার্স্ট অপারেশন। তাহলে এটা করলে 1 3 1, বাকি এলিমেন্টগুলো যেরকম যা রয়েছে সেগুলোকে লিখে নিচ্ছি। R2টাই শুধু রিডিউস হচ্ছে। তাহলে R2টাকে কি করে ফর্ম করছি আমরা? R2 - 2 R1। তাহলে R1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, করে সাবট্রাক্ট করছি। তাহলে R1কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি এখানটাতে 2 হয়ে যাবে। 2 - 2 অবভিয়াসলি এটা 0 হবে, সেই জন্য অপারেশনটা করলাম। এটা 2 মাল্টিপ্লাই করলে 6 হবে, এটা মাইনাস আমার 7 থাকছে। অ্যান্ড এখানে 2 মাইনাস করে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেন মাইনাস করছি, তাহলে আমার এটা -1 ক্রিয়েট হবে। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তো এখানটাতে আমরা দেখতে পাচ্ছি 1 0 ক্রিয়েট হচ্ছে। তো এই পজিশনটাতে আমার 0 1 ক্রিয়েট হওয়া খুবই সহজ ব্যাপার। তাহলে নেক্সট আমি এখানটাতে অপারেশনটা নেব হচ্ছে আমার R1 প্লাস R2। R1 প্লাস R2 করে দেবো, তাহলে আমার সুবিধা হবে অপারেশনটা। সো তাহলে এখন আমরা R1 প্লাস R2 করবো ইকুয়াল ম্যাট্রিক্সের যা টেকনিক সেইভাবে আসছি আমরা। তাহলে R1 প্লাস R2 এই দুটোকে অ্যাড করে দাও, R1 প্লাস R2। তাহলে এখানে 0 1 প্লাস 0 করলে এখানে 1ই থাকবে। তোমার এটা 3 - 7 এটা অ্যাড করে দাও, তাহলে এটা তোমার -4 আসছে। অ্যান্ড এটা অ্যাড করে দাও, এটা 0 হয়ে যাবে। তাহলে 1 - 4, ওকে 0। অ্যান্ড ওটা তো 0 ছিলই, এখানে এলিমেন্টটা তোমার 0ই ছিল। সো 0 0, অ্যান্ড এটা সেম থাকবে 0 - 7 -1, ওকে। সো এটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে বুঝতেই পারছো এখান থেকে আমার ইকুয়াল ম্যাট্রিক্সে চলে যেতে হলে আমার R2কে -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ইকুয়াল ম্যাট্রিক্সের ফর্মে আমি চলে যেতে পারবো। সো মাই নেক্সট অপারেশন, তাহলে নেক্সট আমি এখান থেকে অপারেশনটা করব হচ্ছে জাস্ট মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো, -R2। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা মিনস হচ্ছে -1 মাল্টিপ্লাই করছে। তাহলে 1 - 4 0, এখানে 0, এটা হয়ে যাবে 0 তোমার 7, এটা 1, এটা 0। ওকে, তাহলে আমি ইকুয়াল ম্যাট্রিক্সে আমি পৌঁছে গেছি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা সিস্টেমটার যে সলিউশন বের করার সেটা আমরা ইজিলি ফর্ম করে নিতে পারবো। তাহলে খেয়াল করে দেখো, আমরা স্টার্টিংয়ে ফেরত আসি। তো আমরা যেটা অগমেন্টেড ম্যাট্রিক্স লিখেছিলাম, এইটা অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে আবার ডিসকাশনটা শুরু করছি। তো খেয়াল করে দেখো, এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা আছে, এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা দিয়ে আমরা ওই সিস্টেমটাকে ফর্ম করতে পারতাম, ইজিলি ফর্ম করতে পারতাম। কারণ অগমেন্টেড ম্যাট্রিক্সের এই যে কোফিশিয়েন্টসগুলো আছে সেগুলো ভেরিয়েবলের পাশাপাশি কোফিশিয়েন্টসগুলোকে দিয়েই তো এখানে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে। আর রাইট হ্যান্ড সাইডে যে 0 0 আছে সেটাই তোমার রাইট হ্যান্ড, মানে এই যে 0 0টা আছে সেটাই তোমার রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা যদি আমাদের জানা থাকে তাহলে এখান থেকে আমরা ইজিলি সিস্টেমটাকে ফর্ম করে নিতে পারি। তাহলে এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো এই কারণে বলছি, তোমার এখন যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা অপারেশন করে করে
এইখানে পৌঁছালাম, তাতে কিছু চেঞ্জ হয় না। অপারেশনস করে যদি আসি তারা রো ইকুইভ্যালেন্ট থাকে, আমরা জানি, এগুলো ম্যাট্রিক্সে আমরা থিওরিতে পড়ে এসেছি। সো এলিমেন্টারি রো অপারেশনস করলে আমার কোনো চেঞ্জ হয় না, এটা রো ইকুইভ্যালেন্ট থাকে। তাহলে এই যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা থেকে আমরা এগেন আবার মানে এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা দিয়ে আমরা সিস্টেমটাকে আবার রিকনস্ট্রাক্ট করতে পারবো। ওকে, তাহলে কি বলতে চাচ্ছি, দেন দ্য সিস্টেম, ওকে, সিস্টেমটাকে আমরা নাম্বারিং করেছিলাম। ধরো সাপোজ এটাকে আমরা সিস্টেমটাকে 1 নাম্বার করে আসছি, ম্যাট্রিক্স ফর্মে আমরা সিস্টেমটাকে লিখেছিলাম। দেন দ্য সিস্টেম 1 ইজ ইকুইভ্যালেন্ট টু তাহলে এই যে সিস্টেমটা আছে এটা ইকুইভ্যালেন্ট, কিরকম ইকুইভ্যালেন্ট আমরা লিখতে পারবো, তাহলে x1 minus 4x2, ওকে, দিস ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড এখানে লিখতে পারবো 7x2 প্লাস x3 ইকুয়াল টু 0। তাহলে এই সিস্টেমটার সাথে ইকুইভ্যালেন্ট হয়ে গেল। ওকে, তাহলে এখানটাতে খেয়াল করে দেখো x2 ইকুয়াল টু, আমি যদি কিছু একটা আননোন কনসিডার করে নিই, কারণ তোমার 3টে ভেরিয়েবল আছে আর 2টো ইকুয়েশন আছে, তাহলে তুমি একটা ভেরিয়েবলকে তোমাকে কনসিডার করতেই হবে, আদারওয়াইজ তো আমরা সলিউশন ফাইন্ড করতে পারবোই না। তাহলে এখানটাতে আমরা যদি x2 ইকুয়াল টু কিছু একটা কনসিডার করে নিই, ফর এক্সাম্পল আমি এখানে কনসিডার করছি যে x2 ইকুয়াল টু k, ওকে, কে কোনো একটা রিয়েল নাম্বার, লেট x2 ইকুয়াল টু k, কে একটা রিয়েল নাম্বার, দিস বিলংস টু r। তাহলে দেন অবভিয়াসলি তুমি x1 পেয়ে যাবে, x1 ইকুয়াল টু তোমার হয়ে যাবে 4k, অ্যান্ড x3ও পাওয়া যাবে, x3 ইকুয়াল টু মাইনাস 7k। ওকে, তাহলে আমার x1 x2 x3 কে ফাইন্ড করতে পারলেই আমরা বলতাম যে আমরা এখান থেকে বলতে পারবো যে তাহলে আমার সলিউশনটা বেরিয়ে গেছে। তাহলে আমি এটা বের করে দিয়েছি। তাহলে therefore x1, x2, x3, ওকে, সো দিস ইজ আইডেন্টিক্যাল। এখান থেকে যদি কেটাকে কমন নাও তাহলে x1 এর ভ্যালুটা আমার পড়ে যাচ্ছে হচ্ছে এটা 4 এসেছে, সো 4, দেন x2টা আমার 1 আর এটা -7, ওকে, ইজ এ সলিউশন, ওকে, অফ 1, যেখানে তোমার কেটা একটা রিয়েল নাম্বার, where k belongs to r। তাহলে আমাকে বলেছিল এখানে সলভ করতে, তো প্রবলেমটা ফার্স্ট থেকে যদি দেখো যে কোশ্চেনটা কি ছিল, সো কোশ্চেনটা বলেছিল যে তোমাকে সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন। হচ্ছে তোমাকে x1 x2 x3 এর ভ্যালুগুলোকে ফাইন্ড করতে হবে। তাহলে ফাইনালি আমরা সেই ভ্যালুগুলোকে ফাইন্ড করতে পারলাম। আচ্ছা, এখানটাতে আমি একটা নোট রাখতে চাই, নোটটা ভালো করে বুঝবে, আমি লিখছি না, আমি ডিসকাস করছি। সো এর যে সলিউশন স্পেসটা আসবে এখানে ধরো ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ কে আমি ইনফাইনাইটলি মেনি সলিউশনস পাবো, কিন্তু আমরা যদি এই ভেক্টরসটাকে এটাকে যদি আলফা ভেক্টরস কনসিডার করি তাহলে সলিউশন স্পেসের ভেক্টরসগুলো কি ফরম্যাটে থাকবে, কে ইন্টু আলফা এই ফরম্যাটে থাকবে। ওকে, যেখানে কে হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এর যে সলিউশন স্পেসটা পাচ্ছি তার অবভিয়াসলি দিস ফর্মে বেসিস অ্যান্ড ডাইমেনশন কত হবে, ডাইমেনশন 1 হবে, যেহেতু একটা ভেক্টরসকে কন্টেন্ট করে রয়েছে। তাহলে সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন স্পেস এটা সাবস্পেস ফর্ম করছে। ওকে, অবভিয়াসলি দিস ফর্ম এ সাবস্পেস, কারণ এখানে একটা ভেক্টর কে ইন্টু আলফা ফরম্যাটে রয়েছে, তাহলে দিস ফর্ম এ সাবস্পেস, এই সাবস্পেস ফর্ম করছে, অ্যান্ড এই সাবস্পেসটা অবভিয়াসলি তোমার বেসিসও ফর্ম করছে, সেখান থেকে তার ডাইমেনশনও তুমি বলতে পারছো ডাইমেনশন 1 হচ্ছে। তাহলে সলিউশন স্পেসটা একটা যে সাবস্পেস ফর্ম করে, এই এক্সাম্পলটা দিয়ে সেটা তোমাকে আমি দেখালাম। তাহলে তোমার কোশ্চেন এরকমও থাকতে পারে যে ফাইন্ড দ্য সাবস্পেস অফ দ্য সলিউশন স্পেস, তার মানেই হচ্ছে তোমাকে এই অবধি সলিউশনটা ফাইন্ড করতে হবে, দেন তোমাকে এটাকে আলফা ভেক্টরস কনসিডার করে নিয়ে সেখান থেকে আমরা লেকচার 1-এ কী করে সাবস্পেস দেখায় না কি সেগুলো আমরা লেকচার 1-এ সাবস্পেস দেখানোর সমস্ত টেকনিক বা এগুলো আমরা ওখানে লেকচার 1-এ ডিসকাস করেছিলাম। হোপফুলি সেগুলো তোমরা স্টাডি করেছো, তো ওখান থেকে আমরা ইজিলি কনক্লুশন রাখতে পারবো। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা প্রবলেমে যাচ্ছি। এখানে একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন আমরা নিয়েছি, তাহলে এখানেও আমাকে বলেছে যে সলভ করার জন্য। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে নাম্বার অফ ভেরিয়েবলস 4খানা রয়েছে, আর তোমার সিস্টেম অফ ইকুয়েশন আমাদের এখানে 3টে ইকুয়েশন রয়েছে। ওকে, তো ঠিক আগের বারের মতন এখান থেকে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে ফর্ম করব। অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করতে পারলে সেখান থেকে আমরা সলিউশনটা ফাইন্ড করতে পারবো। তো দেখা যাক যে সলিউশনটা আমরা ফাইন্ড করতে পারছি কিনা।
তাহলে আমি আগের মতন অতটা লিখছি না, আমি শুধু অগমেন্টেড ম্যাট্রিক্সটা দিয়ে স্টার্ট করছি এবং তারপরে রাইটিংটা আসছি। The augmented matrix of the system is, তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে ঠিক আগেরবারের মতন আমরা সি দিয়ে ডিনোট করছি, অ্যান্ড দিস ইজ এ বি, এই নোটেশনটা দিয়ে ডিনোট করেছিলাম। সো অগমেন্টেড ম্যাট্রিক্স সবাই লিখতে পারবো, 1 2 3, ওকে, 2 4 6, 1 3 4, -3 1 -2, and this is 0 0 0. ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার অগমেন্টেড ম্যাট্রিক্সটা ফর্ম করে নিলাম। তাহলে এখানে আমরা এগেন আবার এটাকে রো ইকুয়াল ম্যাট্রিক্সে আমরা নিয়ে চলে যাব। তাহলে তার জন্য আমরা অপারেশনস করতে হবে এখানে। Let us apply elementary row operations on C. ওকে, তাহলে এলিমেন্টারি রো অপারেশনস করব সি এর উপরে। তাহলে সি হচ্ছে আমার ম্যাট্রিক্সটা ছিল। তাহলে এখানে হোপফুলি এটা আমাদের তিনটে রো রয়েছে, তাহলে অ্যাট এ টাইম আমি দুটো অপারেশন তো করতেই পারবো ম্যাক্সিমাম। তাহলে আমার 1 ফলোড বাই 0 হবে। তো অবভিয়াসলি আমার প্রথম অপারেশনটা হবে R2 মাইনাস 2R1 অ্যান্ড R3 মাইনাস 3R1। সো দিস ইজ ফার্স্ট অপারেশন। তো ফার্স্ট যে অপারেশনটা হবে এটা হচ্ছে সেই অপারেশনটা। তাহলে দেখা যাক অপারেশনটা কি আসে। তাহলে আমরা R1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, করে R2-র সাথে সাবট্রাকশন এখানে করছি। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করলে ফার্স্ট এটা তো আনচেঞ্জ থাকবে, 1 2 1 -3, এখানে 0 0, এগুলো কোনো এফেক্ট করবে না, সেই জন্য আগে থেকে লিখলাম। ওকে, তো এটা হোমোজিনিয়াস সিস্টেম বলে কোনো এফেক্ট করবে না, নন হোমোজিনিয়াস সিস্টেম হলে এগুলো লিখতে পারতাম না, ওকে ক্যালকুলেট করতে হতো। তো 1 2 1 3, এবার এলিমেন্টসগুলো আমরা লিখছি। তাহলে এইটা 0 হবে। ওকে, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছি। তাহলে এখানেও এই এলিমেন্টটা 0 হবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2, এটা 1 থাকছে। 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, -6, এর সাথে অ্যাড করছি, এখানে 7 ক্রিয়েট হবে। ওকে, তাহলে হোপফুলি অপারেশনসগুলো তোমরাও করতে পারবে, এগুলো কোনো ব্যাপারই না। আচ্ছা, নেক্সট আমরা এটাকে কি করছি, 3 দিয়ে মাল্টিপ্লাই করছি R1কে। তাহলে এই এলিমেন্টটা 0 আসবে, এটাও 0 আসবে। আর এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছে, এটা 1 আসবে। 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, -9 আর -2, এটা +9 হয়ে যাবে, মানে এটা তোমার 7ই থাকছে। ওকে, তাহলে হোপফুলি এটা বুঝতে কারোর অসুবিধা নেই। তো এইভাবে আমরা লিখতে পারলাম। আচ্ছা, এবার আমরা এটাকে যদি অপারেশন করি, মানে R2, আমরা দেখতেই পাচ্ছি R2 মাইনাস R3 বা R3 মাইনাস R2 করছি, বেটার হবে। তো আমরা R3 মাইনাস R2 এই অপারেশনটা যদি করি, তাহলে এটা ক্রিয়েট হবে হচ্ছে 1 2 1 -3 অ্যান্ড 0 0 1 7, যা ছিল তাই রইল। এটা আমার এন্টায়ারলি 0 হয়ে যাবে। তাহলে এই ম্যাট্রিক্সটা এই অবধি আমরা ড্রাইভ করতে পারলাম। আচ্ছা, তাহলে এটা এখন আমাদের ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে আসেনি। তাহলে ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে নিয়ে যেতে হলে আমাকে অবভিয়াসলি এখানে R1 মাইনাস R2 করতে হবে। সো আরেকটা অপারেশন আমরা এখানে করে নেব, R1 মাইনাস R2। একই স্টেপে করলে কোনো অসুবিধা হতো না ওখানে, তাহলে একবারে বেরিয়ে যেত। যাই হোক, আমি আরেকটা স্টেপ এখানে নিয়ে ফেলেছি। সো ওটা চাইলে এখানেই তোমরা একসাথেই করে দিতে পারো। তাহলে এটা 1, তোমার এটা 2 আসছে, যা ছিল তাই থাকবে। এটা 1, এটা 0 হয়ে যাবে। ওকে, এটা -3 -7 মিনস -10 আসছে তোমার, এটা 0 0 0, এগুলো বাকি যা ছিল আনচেঞ্জ থাকবে। সো 0 0 1, এটা হচ্ছে আমার 7, আর বাকি সবই 0 এখানে। ওকে, সো খুব ইজিলি তোমরা এটা চিনতে পারছো, এটা আমাদের ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে এসে গেছে। তো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে এসে গেছে মিনস হচ্ছে এখান থেকে আমরা আর একটা আমাদের এখানে অ্যাডভান্টেজ হয়েছে, এন্টার একটা রো 0 বেরিয়ে গেছে।
আর একটা জিনিস তোমাদের এখানে বলে রাখি যে এখানে যদি তুমি অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক দেখো, সেটা হচ্ছে তোমার অবভিয়াসলি যতগুলো নন জিরো রো থাকে ততই হচ্ছে আমাদের র্যাঙ্ক। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে এখানে 2, আর এই ম্যাট্রিক্স যেটা আছে অবভিয়াসলি সেম অপারেশন যদি এই ম্যাট্রিক্সের উপরেও করতাম, এই পোর্শনটাই তো এই ম্যাট্রিক্স আসতো, তো এই ম্যাট্রিক্সের র্যাঙ্কও 2। তাহলে এই র্যাঙ্ক, এই অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক এটা সমান হতে হবে, তাহলে সিস্টেমটাকে আমরা বলবো কনসিস্টেন্ট, আদারওয়াইজ এটা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে এই সিস্টেমটা যে কনসিস্টেন্ট হচ্ছে, মানে কনসিস্টেন্ট হলেই এটা সলভেবল হবে, আদারওয়াইজ সলভ হবে না। আমাদের এখানে দেখবে আগের প্রবলেম একটা ইম্পসিবল বলে একটা ওয়ার্ড ছিল, তো ইম্পসিবল ওয়ার্ডটা সেই জন্যই ছিল কারণ আমাদের যদি অগমেন্টেড ম্যাট্রিক্সের এখানটা এসে দেখতাম যে দুটো ম্যাট্রিক্সের র্যাঙ্ক ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাহলে এখানে সলিউশন পসিবল না। তো সেখান থেকে আমরা কনক্লুশন দিয়ে দিতাম যে সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট, তাহলে সলিউশনটা আমার পসিবল না। যাই হোক, এখানে আমার র্যাঙ্ক ইকুয়াল আসছে, তাহলে এই অবজারভেশনগুলো তোমার থাকতে হবে। তাহলে একই রকমভাবে আগের মতন লিখতে পারি, দেয়ারফর দ্য গিভেন সিস্টেম is equivalent to তাহলে এখান থেকে লিখতে পারবো x plus 2y minus 10w, this is equal to 0, and আরেকটা পাচ্ছি হচ্ছে এখান থেকে আমরা এটা পাচ্ছি z plus 7w, okay, this is equal to 0। তাহলে এই হচ্ছে সিস্টেমটা আমার ইকুইভ্যালেন্ট হয়ে গেল। হোপফুলি এখানে কারোর কোনো অসুবিধা নেই। তো আমাদের এখানে নাম্বার অফ ইকুয়েশন দুটো হয়ে গেছে, আর ভেরিয়েবল আমার এখানে কটা ভেরিয়েবল রয়েছে, আমার 4টে ভেরিয়েবল রয়েছে কিন্তু x y z, তাহলে আমরা দুটো ভেরিয়েবলকে অ্যাট এ টাইম কিছু কনসিডার করতে পারবো। হোপফুলি বুঝতে পারছো, আমরা w আর y টাকে যদি কনসিডার করি তাহলে সলিউশনটা এখান থেকে বেরাবে। তো লেট আমরা এখান থেকে কনসিডার করছি যে y ইকুয়াল টু সাম k1 অ্যান্ড w ইকুয়াল টু সাম k2। Obviously k1 k2 are real number, this belongs to R, okay। তাহলে সলিউশনটা পেয়ে যাচ্ছি, therefore এখান থেকে x ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু এই দুটোকে সাইড চেঞ্জ করলেই হবে, তাহলে 2y, y মিনস হচ্ছে আমি ওদিকে 10 ওইটা আগে লিখবো, 10k2 মাইনাস 2k1 অ্যান্ড y তো কনসিডার করাই আছে k1, তাহলে x ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 10k2 মাইনাস 2k1। ওকে, সিম্পলি এই ভ্যালুগুলোকে নিয়ে গিয়ে y ইকুয়াল টু k1, w ইকুয়াল টু k2 যেটা কনসিডার করেছে এখানে জাস্ট বসিয়ে দাও, বসিয়ে দিলে x ইকুয়াল টু 10k2 মাইনাস 2k1 পেয়ে যাচ্ছি। আর এখান থেকে লাস্ট ইকুয়েশনটা থেকে আমরা z পেয়ে যাচ্ছি, সো z ইকুয়াল টু আমরা মাইনাস 7k2, ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে দেয়ারফর সলিউশনটা যেটা আছে সেই সলিউশনটা পেয়ে যাচ্ছি, মানে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা লিখতে পারলেই হবে। তাহলে এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি 10k2, ওকে, মাইনাস 2k1, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু হচ্ছে k1 কনসিডার করেছি, অ্যান্ড জেড এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস 7k2 অ্যান্ড ডাব্লুর ভ্যালু হচ্ছে k2, ওকে। তাহলে এই যে সলিউশনটা আছে এটাকে আর একটু ইকুইভ্যালেন্টলিও লেখা যায়, দুটো এখানে দুটো দেখো আননোন রয়েছে k1 k2, তাহলে k1 সামথিং কম্পোনেন্ট k2 সামথিং কম্পোনেন্ট, এই ফরম্যাটে আমরা লিখতে পারি, কারণ তোমাকে সাবস্পেস সলিউশন স্পেসে যে সাবস্পেস ফাইন্ড করতে দেয় তখন তোমার কাজে লাগবে। তাহলে এটা k1 ইন্টু সামথিং প্লাস k2 ইন্টু সামথিং ফরম্যাটে আমরা লিখতে পারবো। আচ্ছা, তাহলে এটা ফিল আপ করবো কি করে? এখানে তোমাকে k1 এর কোফিশিয়েন্ট দেখতে হবে, এটা -2, এখানে 1, এখানে তোমার 0, আর এখানেও তোমার 0 রয়েছে, ওকে। একই রকমভাবে k2 এর কোফিশিয়েন্টটাকেও আমাকে অবজার্ভ করতে হবে, তাহলে k2 এর কোফিশিয়েন্টটা এখানে রয়েছে হচ্ছে আমার 10, এখানটায় রয়েছে 0, দেন -7 অ্যান্ড দেন 1, ওকে। তাহলে এটা হচ্ছে আমার k2 এর কোফিশিয়েন্ট, ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে আমরা মানে সলিউশনটাকে লিখে দিতে পারলাম, খুব ইজি ব্যাপার। তাহলে হুইচ ইজ দ্য required solution of the given system। তাহলে গিভেন সিস্টেমের হচ্ছে এইভাবে আমরা সলিউশনটাকে পেয়ে গেলাম, যেখানে k1 k2 হচ্ছে তোমার রিয়েল নাম্বার, ওকে। তো নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এক্সিস্টেন্স অ্যান্ড নাম্বার অফ সলিউশন অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন ax ইকুয়াল টু b। এই ফরম্যাটে যখন সিস্টেম অফ ইকুয়েশন থাকে তার আমরা এক্সিস্টেন্স, তার সলিউশন কখন এক্সিস্ট করবে এবং নাম্বার অফ সলিউশন কি হবে। তো অলরেডি আমি যেরকম ডিসকাস করলাম, ধরো সাপোজ এখানে আমরা যে ax ইকুয়াল টু b কনসিডার করছি,
তো এখানটাতে আমি এ ম্যাট্রিক্সটাকে আমি কনসিডার করেছিলাম এ আই জে, ওকে, দিস ইজ এম ক্রস এন ম্যাট্রিক্স, এটা কনসিডার করেছিলাম। এক্স এটাকে আমরা কনসিডার করেছিলাম হচ্ছে x1 x2 ডট ডট xn, এই ফরম্যাটে কনসিডার করেছিলাম। অ্যান্ড বি ভেক্টর ইকুয়াল টু 1 নম্বর ইকুয়েশনটা আজকে যেখান থেকে আমি স্টার্ট করলাম b1 b2 ডট ডট bm, ওকে। তাহলে এই সিস্টেমটাকে নিয়েই আমরা ডিসকাস করছি। তাহলে এই সিস্টেমটার কখন সলিউশন থাকবে না থাকবে এগুলো আমরা এখানে বোঝার চেষ্টা করছি। তো যদি আমরা দেখাতে পারি মানে র্যাঙ্ক অফ এ, ওকে, দিস ইজ ইকুয়াল টু র্যাঙ্ক অফ দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স মানে সি, যেখানে সি ম্যাট্রিক্সটাকে আমরা কনসিডার করছিলাম যে সি ইকুয়াল টু অগমেন্টেড ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে কনসিডার করে আমি আগাচ্ছিলাম। তো সি হচ্ছে এই ম্যাট্রিক্সটা। তো র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ সি এই দুটো র্যাঙ্ক যদি ইকুয়াল বেরিয়ে যায় তাহলে আমি বলেছিলাম যে কনসিস্টেন্ট হবে এবং সেই কেসটাতে আমরা সলিউশন ফাইন্ড করতে পারবো। তাহলে এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমাদের সলিউশনটা এক্সিস্ট করবে, ওকে। তাহলে এক্সিস্টেন্স অফ সলিউশনস বলা আছে মিনস র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ সি, এই দুটো ইকুয়াল হয়ে যেতে হবে, তাহলেই আমাদের সলিউশনটা এক্সিস্ট করবে। এবার কি হতে পারে, ধরো সাপোজ দিস ইজ ইকুয়াল টু, মানে এই দুটো ইকুয়াল হয়ে গেল, ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে এই দুটো ইকুয়াল হলো, ওকে। তো এখান থেকে আমরা দুটো সাব কেস বের করছি। তো নাম্বার 1 র্যাঙ্ক অফ এ, এটা র্যাঙ্ক অফ সি, এটার সাথে ইকুয়াল হয়ে গেল। অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু এন, এন মিনস নাম্বার অফ ভেরিয়েবলস। তো এখানে এন খানা নাম্বার অফ ভেরিয়েবলস ছিল, তো ওটা যদি এন এর সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে তোমার ইউনিক সলিউশন থাকবে, ওকে। তাহলে সিস্টেমটা আমরা বলবো ইউনিক সলিউশন থাকবে, ওকে। তাহলে এটা আরেকটা কি বোঝাচ্ছে যে র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ সি এবং সেটা এন এর সাথে ইকুয়াল হয়ে যাবে, তার মানে যেই ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটার আমরা যদি মানে সেটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় অবভিয়াসলি তাহলে তুমি কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা বের করলেই তোমার কাজ হয়ে যাবে। তো ওখান থেকে তুমি মানে ডেট ভ্যালুটা জাস্ট ক্যালকুলেট করে সেটাকে নট ইকুয়াল টু 0 ফর্ম করে দেখিয়ে দিতে পারলেই তাহলে ইউনিক সলিউশন পেয়ে যাবে। আদারওয়াইজ তোমাকে আর অফ এ ইকুয়াল টু আর অফ সি এটা ইকুয়াল টু এন শো করতে হবে। এটা যদি দেখাতে পারো তাহলে ইউনিক সলিউশন থাকবে সিস্টেমটার। নাম্বার 2 ধরো আর অফ এ ইকুয়াল টু আর অফ সি, মানে র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ সি ইকুয়াল হয়েছে বাট এন এর থেকে তোমার ছোট হয়ে যাচ্ছে, মানে নাম্বার অফ ভেরিয়েবলস হোপফুলি ধরো সাপোজ নাম্বার অফ ভেরিয়েবলস 5 আছে আর তোমার র্যাঙ্কটা 2 বেরাচ্ছে, এরকম যদি কেস হয়ে যায় তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকে, ওকে। তো সেই কেসটাতে আমরা বলে থাকি মেনি সলিউশন, আমি এইভাবে লিখছি ইনফাইনাইটলি মেনি সলিউশন। তাহলে সিস্টেমটার ইনফাইনাইটলি মেনি সলিউশনস এক্সিস্ট করবে যদি র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ সি, সি মিনস অগমেন্টেড ম্যাট্রিক্স, তার র্যাঙ্ক সমান হয়ে যাবে এবং সেটা লেস দেন এন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই কেসটার সাথে এর প্যারালাল কেসটা কি ছিল, মানে এটা তো র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ সি হয়েছিল। তো আরেকটাও আমার পসিবল ছিল যেখানটাতে হচ্ছে আমার র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ সি হতে পারতো। তাহলে সেটা যদি হয় মানে র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ সি, ওকে, তাহলে সেই কেসটাতে আমরা সলিউশন পাবোই না, তাহলে এইখানটাতে আমাদের নো সলিউশন থাকবে, মানে সলিউশন এক্সিস্টই করবে না, সেই জন্য আমরা নো সলিউশন লিখলাম। তাহলে আমাদের যে কোনো একটা সিস্টেম ax ইকুয়াল টু বি যদি ফরম্যাটে একটা সিস্টেম থাকে তাহলে সিস্টেমটার সলিউশন এক্সিস্ট করার ক্রাইটেরিয়া হচ্ছে যে ax ইকুয়াল টু বি, এই সিস্টেমটার আমার সলিউশন এক্সিস্ট করার ক্রাইটেরিয়া হচ্ছে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, মানে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর তার অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইকুয়াল হতে হবে, তাহলেই সলিউশন এক্সিস্ট করবে। সেখানে তুমি ইউনিক সলিউশন পেতে পারো বা মেনি সলিউশন পেতে পারো ডিপেন্ডিং অন সেটা র্যাঙ্কটা আমার ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবলসের সাথে ইকুয়াল হচ্ছে বা লেস হচ্ছে তার উপরে। আর র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কের সাথে যদি ইকুয়াল না হয় তাহলে ইনিশিয়ালি তুমি বলতে পারবে যে সেখান থেকে তার সলিউশন এক্সিস্ট করবেই, মানে নো সলিউশন। আচ্ছা, এটার উপরে আমরা কিছু প্রবলেম দেখবো এই কনসেপ্টের উপরে। ধরো সাপোজ এখানে তোমাকে এখানে একটা সিস্টেম দিয়ে দিয়েছে, তাহলে এই সিস্টেমটার তোমাকে সলভ করতে বলেছে, আবার ইম্পসিবল দেওয়া আছে, সলিউশন থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে সলিউশন থাকুক না থাকুক আমাকে তো অগমেন্টেড ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে হবে এবং সেখান থেকে আমাকে ইকুয়াল ম্যাট্রিক্সে আমাকে রিডিউস করে নিয়ে চলে যেতে হবে রো অপারেশনস করে। তাহলে সেখানটাতে পৌঁছানোর পরে আমি বুঝতে পারবো যে র্যাঙ্ক সেম আছে না র্যাঙ্ক কমে গেছে দুটো। তাহলে এখান থেকে আমরা
এই সিস্টেমটা যেটা আছে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সের কনভার্ট করে এখান থেকে আমরা তার ইকুয়াল ম্যাট্রিক্সে নিয়ে চলে যাব। তাহলে আমি পুরোটা লিখছি না, ঠিক আগেরবারের মতন একটা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখবে, আমি শুধু অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে স্টার্ট করছি। দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স of the given system is C equal to অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা যে কেউ ফর্ম করতে পারবো, 1 2 3 2 4 6 then 1 3 4 -3 1 -2 আর এদিকে রয়েছে হচ্ছে 1 3 5। আচ্ছা, এবার খেয়াল করবে আমার এই যে সিস্টেমটা আছে দিস ইজ এ নন হোমোজিনিয়াস সিস্টেম। আগে হোমোজিনিয়াস সিস্টেম ছিল বলে এখানে 0 0 ছিল বলে অপারেশন অনেক ইজি হচ্ছিল। এখানে তোমাকে এইগুলোকে রেসপেক্টিভলি ঠিকঠাকভাবে অপারেশনটাকে করে যেতে হবে, এখানটাতে মানে স্কিপ করলে হবে না। তো আমরা লিখবো যে নাও উই অ্যাপ্লাই এলিমেন্টারি row operations on C। তো C এর উপরে আমরা row operations করব on C। ওকে, অগমেন্টেড ম্যাট্রিক্স যেটা আছে তার উপরে আমরা row অপারেশন করব যেরকম আমরা ডিসকাস করলাম। তাহলে therefore C, তাহলে এখানে আমার এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টে রো রয়েছে, তাহলে আমরা ম্যাক্সিমাম 2টো অপারেশন এট এ টাইম করতে পারবো। তাহলে অবভিয়াসলি 1 ফলোড বাই 0 তোমাকে এখানে ক্রিয়েট করতে হবে। তাহলে ফার্স্ট অপারেশনটা হবে আমার R2 মাইনাস 2 R1, এটা প্রথম অপারেশন হবে, অ্যান্ড R3 -3 R1। ওকে, তাহলে এই দুটো অপারেশন আমরা ফার্স্টে করতে পারবো। তো প্রথম যেটা আনচেঞ্জ থাকবে সেটা লিখে নাও, 1 2 1 -3 1, এটা আনচেঞ্জ থাকবে সেই জন্য এটাকে ফার্স্টে আমরা লিখে নিলাম। আচ্ছা, দেন আমরা এখানে কি করছি, R2 -2 R1, তো R2 থেকে 2 R1 মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছি, তাহলে দেখা যাক কি হবে। তাহলে এটা তো অবভিয়াসলি 0 হবে, এটা 2 মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছি, এখানেও 0 হবে। 2 মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছি, তাহলে এটা আমার 1 থাকছে। 2 মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছি, তাহলে 2 মাল্টিপ্লাই করলে -6, এখানে সাবট্রাক্ট করছি 7 হয়ে যাবে। এটাকে 2 মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছি, এটা 1 হয়ে যাবে। ওকে, সিমিলারলি এখানটাতে R3 -3 R1, তাহলে R1 কে 3 দিয়ে এখানে এগেন মাল্টিপ্লাই করবো, করে নিয়ে আবার সাবট্রাক্ট করবো যেরকম আমরা বললাম। সো এটার থেকে এটা সাবট্রাক্ট করলে এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা 3 মাল্টিপ্লাই করে 0, এটা 0 হয়ে যাবে। দেন এটা মাল্টিপ্লাই করলে 4, আর এটা রয়েছে হচ্ছে 1, 3 মাল্টিপ্লাই করছি তাহলে এটা 1 থাকবে। আর এটা -2, এখানে আমরা 3 মাল্টিপ্লাই করছি মানে -9, আচ্ছা এটা 7 হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে তোমার 5 থাকছে, আর এখানে তুমি মাল্টিপ্লাই করছো হচ্ছে 3, তাহলে 3 - 5, এটা হচ্ছে তোমার 2 থাকছে। ওকে, তো এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে ইনকনসিস্টেন্ট এসে যাবে, আরেকটা অপারেশন করলে তুমি নিজেই দেখতে পাচ্ছ যে এটা ইনকনসিস্টেন্ট এসে যাচ্ছে। সো আমার এ ম্যাট্রিক্স যেটা আছে, এ ম্যাট্রিক্সের এই রোটা পুরো 0 হয়ে যাচ্ছে, কিন্তু অগমেন্টেড ম্যাট্রিক্সের ওখানে একটা এলিমেন্টস আমার এক্সিস্ট করছে, মানে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিন্তু তোমার 2 হচ্ছে না, কিন্তু এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা নেক্সট অপারেশন করছি, R3 - R2। তো এই অপারেশনটা করলে আমার থাকছে হচ্ছে 1 2 1 -3 1 0 0 1 7 1, তাহলে সাবট্রাক্ট করলে এটা এন্টায়ারলি 0 হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু এখানে তোমার 1 থেকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 থাকছে, কিন্তু এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2 হয়ে গেছে, তাহলে ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে যেরকম আমরা ডিসকাস করলাম। তাহলে এর কোনো সলিউশন থাকবে না। তাহলে এটা কনক্লুশন দিয়ে দেবো যে হেয়ার র্যাঙ্ক অফ সি এটা 3 হচ্ছে, অ্যান্ড র্যাঙ্ক অফ এ এটা আমার 2 বেরাচ্ছে র্যাঙ্কটা। ওকে, তাহলে র্যাঙ্কটা যেহেতু 2 বেরাচ্ছে, so rank of A, this is not equal to rank of C, এটা ইকুয়াল হচ্ছে না,
therefore the given system এটার কোনো সলিউশন নেই, have no solution। তো এর কোনো সলিউশন আমরা পাচ্ছি না। ওকে, তাহলে খুব ইজি, এইভাবে আমরা প্রবলেমটাকে দেখিয়ে আসতে পারি। আর নেক্সট আরেকটা কোশ্চেন নিয়েছি, এটাকে আমাকে সলভ করতে বলেছে, তো একই প্যাটার্নে আমরা সলভ করব। তো এটা আমি আর সলভ করে দিচ্ছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। তো এখান থেকে অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে ফর্ম করবে, খুব ইজি ব্যাপার। অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে ফর্ম করে সেটাকে অপারেশন করে দেখবে র্যাঙ্ক অফ এ অ্যান্ড র্যাঙ্ক অফ সি সমান হচ্ছে কিনা। অবভিয়াসলি এই প্রবলেমটাতে তুমি সলিউশন পাবে। তো ফার্স্ট যে প্রবলেমগুলো দেখাচ্ছিলাম সলিউশন কিভাবে ফাইন্ড করছিলাম, প্রথম দুটো প্রবলেম করলাম, তো সেরকমভাবে এর সলিউশনটা বের করবে। সলিউশনটা কি বেরাচ্ছে সেটা তোমরা কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবে, তো সেখানটাতে আমি রিপ্লাই করে দেবো যে তোমার সলিউশন ঠিক হলো না ভুল হলো। ওকে, তাহলে আমরা এখান থেকে নেক্সট আগিয়ে যাচ্ছি। তো এখানে আরেকটা প্রবলেম আছে, সিস্টেম অফ ইকুয়েশনের সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন ইন ইন্টিজার্স। তো এর যে সলিউশনটা বের করতে বলেছে সেটা ইন্টিজার্সে বের করতে বলেছে। তো ইন্টিজার্সে বের করলে এখানে মানে একই রকম থাকবে, লাস্টে গিয়ে তোমাকে যে কেটাকে কনসিডার করছিলাম সেই কেটাকে তোমাকে এমনভাবে কনসিডার করতে হবে যাতে এটা সলিউশনটা ইন্টিজারে এসে যায়। যাই হোক, আমি এটাকে করে দিচ্ছি, এটা দেখো কিভাবে আমরা সলিউশনটাকে করা যায়। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সটা ফর্ম করব। The augmented matrix of the given system is C তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সটা যে কেউ ফর্ম করতে পারবো এখান থেকে 1 3 1 2 1 7 1 2 2 and 1 3 1, এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্সটা রয়েছে। তো অ্যাজ প্রিভিয়াস অগমেন্টেড ম্যাট্রিক্সটা রয়েছে, তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সটার উপরে আমরা রো অপারেশন করব, এলিমেন্টারি রো অপারেশন করব, এবং এখান থেকে আমরা ইকুয়াল ম্যাট্রিক্সে এটাকে নিয়ে যাব। তো সেটা এখানে আমরা করব এখন। লেট আস অ্যাপ্লাই elementary row operations on C। ওকে, C এর উপর আমরা এলিমেন্টারি রো অপারেশনস করছি, তাহলে C। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে তিনটে রো রয়েছে, তাহলে অ্যাট এ টাইম আমি দুটো রো অপারেশন ম্যাক্সিমাম করব। তাহলে R1টাকে আমি ফিক্সড রাখবো। ওকে, যেহেতু 1 ফলোড বাই 0 ক্রিয়েট করতে হবে, তাহলে আমরা R2টাকে রিডিউস করব, R2টাকে 3 ইন্টু R1। ওকে, অ্যান্ড R3 মাইনাস R1 এটা রিডিউস করব। তাহলে R1টা ফিক্স থাকছে 1 2 1 1। বাকি এলিমেন্টসগুলো আমার অপারেশনসের পরে যা আসবে সেগুলো আমাকে এখানে ফিল আপ করতে হবে। তো অ্যাজ নর্মাল আমি অন্য প্রবলেমগুলো যেভাবে করছিলাম একই রকমভাবে এখানেও সলিউশনটা করছি। তাহলে 3 মাইনাস R2কে আমি 3 দিয়ে মাইনাস করছি, মাল্টিপ্লাই করে মাইনাস করছি। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এই R2-র সাথে সাবট্রাক্ট করছি, তাহলে এটা 0 হচ্ছে। এটা 3 মাল্টিপ্লাই করছি 6, এটা -5 আসছে আমার। এটা আমরা 3 মাল্টিপ্লাই করছি, সাবট্রাক্ট করছি, তাহলে এটা -1 আসছে। 3 মাল্টিপ্লাই করলে এটা আমার 0 আসছে। ওকে, নেক্সট হচ্ছে R3 মাইনাস R1, তো এটার সাথে এটা মাইনাস করছি, এটা 0 5 হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা 2, এটা মাইনাস করছি, 1 থাকছে, এটার সাথে এটা সাবট্রাক্ট করছি, তাহলে এটা আমার 0 আসছে। ওকে, তাহলে জাস্ট এটা অপারেশন করে নিলাম। আচ্ছা, এখানটাতে খেয়াল করে দেখো সিস্টেমটা কিন্তু কনসিস্টেন্ট আসছে। আমরা এই দুটোকে মানে এইটার সাথে এটা যদি অ্যাড করে দিই কিছু যায় আসে না, একই ব্যাপার হবে। সো এখানটাতে আমরা একটা কাজ করলাম, R2 প্লাস R3 এই দুটোকে অ্যাড করে দিচ্ছি। সো R2 প্লাস R3 কে যদি অ্যাড করে দিই আমরা, দেন উই গেট 1 2 1, এটা যা আছে 1। তাহলে এই দুটোকে অ্যাড করে দিচ্ছি, তাহলে এন্টায়ারলি এটা 0 ক্রিয়েট হয়ে যাচ্ছে, 0 0 0। ওকে, এটা 0 থাকছে, অ্যান্ড 0 5 1 0। তাহলে এটা পেয়ে গেলাম, কিন্তু তোমার এখানে ইকুয়াল ম্যাট্রিক্সে হয়নি। তো র্যাঙ্কের কনসেপ্টে কিছু যায় আসে না, র্যাঙ্কের কনসেপ্ট ঠিকই আছে। তো ইকুয়াল ম্যাট্রিক্সে আমার এখনো আসেনি এটা, কিন্তু র্যাঙ্ক আমরা এখন বুঝতে পারছি যে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান, কিন্তু সেটা 2 হয়ে গেছে। ওকে, কমে গেছে একটা র্যাঙ্ক।
তো এটাকে আমরা আরো এখান থেকে অপারেশন করে নিয়ে যাব, মানে এটাকে আমরা এখান থেকে অগমেন্টেড ম্যাট্রিক্সে অপারেশন করে আমরা এটাকে ইকুয়াল ম্যাট্রিক্সের ফর্মে নিয়ে যাব। এখন আমি এখানে ছাড়বো না এটাকে। সো নেক্সট আমরা তাহলে R2 আর R3টাকে ইন্টারচেঞ্জ করতে হবে, R2 3, তাহলে 1 2 1 এটা হয়ে যাবে 0 5 1 অ্যান্ড দিস ইজ 0 0 0, ইন্টারচেঞ্জ করছি তাহলে 1 এটা সেমই থাকছে, ক্লিয়ার। R2 আর 3টা ইন্টারচেঞ্জ করে দিলে আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখানটাতে আমাকে নেক্সট অপারেশনটা অবভিয়াসলি আমাকে R1 মাইনাস R2 করতে হবে। সো R1 মাইনাস R2 করলে তাহলে আমার এটা 0 ক্রিয়েট হবে, ওকে। তাহলে এটা আমার 1, এখানে আমরা R1 মাইনাস R2 ক্রিয়েট করছি, এটা -3 আসবে আমার, এখানে আমার 0 আসবে, আর এটা একই থাকবে 1ই থাকবে এখানে, আর এটা আনচেঞ্জ থাকবে 0 5 1, তাহলে 0 0 0, এখানটায় 0 এখানে 0, ওকে। তাহলে আমার ইকুয়াল ম্যাট্রিক্সে চলে গেছে, আমি ইকুয়াল ম্যাট্রিক্সে এটাকে নিয়ে চলে গেছি। তাহলে এখান থেকে যে সিস্টেমটা আছে ইকুইভ্যালেন্ট সিস্টেমটাকে আমরা লিখতে পারবো, সেখান থেকে আমরা সলিউশনটা ফাইন্ড করতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো therefore the given system is equivalent to তাহলে এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে, ওখান থেকে ইকুইভ্যালেন্ট সিস্টেমটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে ভেরিয়েবলগুলো কি কি ছিল একটু একবার দেখে নিই, ভেরিয়েবলটা ভুল হয়ে গেলে xyz ছিল, ওকে, x1 x2 x3 ছিল না, xyz ছিল। সো আমরা x মাইনাস 3y ইকুয়াল টু এখানে 1 পাচ্ছি, অ্যান্ড এখান থেকে পাচ্ছি হচ্ছে 5y প্লাস z, 5y প্লাস z, দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এই অবধি আমরা লিখতে পারলাম, ওকে। তাহলে আমরা যে সিস্টেমটা পেলাম এখানে, তাহলে সিস্টেমটাতে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ ভেরিয়েবলস রয়েছে হচ্ছে 3টে অ্যান্ড ইকুয়েশন রয়েছে হচ্ছে 2টো। তাহলে একটা ভেরিয়েবলকে আমরা কিছু কনসিডার করে দিতে পারি। তো এখানে কনসিডারেশনটার উপরেই ডিপেন্ড করছে যে তুমি সেটা যদি রিয়েল নাম্বার কনসিডার করো তো রিয়েল নাম্বারের সলিউশন আসবে। আরেকটা হতে পারে যে তুমি ইকুয়াল ম্যাট্রিক্সে ঠিকঠাক নিয়ে যেতে পারলে না, তাহলে তোমার সলিউশনটা জেনারেলি ইকুয়াল ম্যাট্রিক্সে না নিয়ে গেলে সেটা তোমার ইন্টিজারে ডাইরেক্ট সলিউশন বেরায় না। আমি ইকুয়াল ম্যাট্রিক্সে নিয়ে যেতে পেরেছি বলে আমার সলিউশনটা ডাইরেক্ট আমি ইন্টিজারেও বেরাতে পারে, আমার রিয়েল নাম্বারেও বেরাতে পারে, ডিপেন্ডিং অন আমরা কে কনসিডার করছিলাম। কেটাকে যদি আমি রিয়েল নাম্বার কনসিডার করি তাহলে সলিউশনটা আমার রিয়েল নাম্বারে বেরিয়ে যাবে, যদি আমি এটাকে ইন্টিজার কনসিডার করি তাহলে সলিউশনটা আমার ইন্টিজারে বেরিয়ে যাবে। তো দেখো আমি কি বলতে চাচ্ছি, তো আমরা এখানে কনসিডার করলাম যে লেট, তো অবভিয়াসলি এখানে y কনসিডার করবো আমি, y ইকুয়াল টু k, ঠিক আছে। তাহলে আমি এখনো রিয়েল নাম্বার বা ইন্টিজার কি ধরবো এটা আমি এখানে বললাম না। তো যেরকম আমি বলছিলাম যে এটা তোমার যদি ইকুয়াল ফর্মে তুমি যদি ঠিকঠাক নিয়ে যেতে পারো তাহলে কেটাকে যদি ইন্টিজার কনসিডার করো তাহলে ইন্টিজারের সলিউশন বেরাবে, যদি তুমি রিয়েল নাম্বার কনসিডার করো তাহলে রিয়েল নাম্বারের সলিউশনটা বেরাবে। সো y ইকুয়াল টু k কনসিডার করলাম, তাহলে দেখাচ্ছি আমি এটা যদি রিয়েল নাম্বার লিখি কি ডিফারেন্স হবে, ইন্টিজার লিখলে কি ডিফারেন্স হবে। তাহলে x ইকুয়াল টু x এর ভ্যালুটা অবভিয়াসলি 1 প্লাস তোমার 3k আসবে, অ্যান্ড তোমার z ইকুয়াল টু তোমার মাইনাস অফ 5k আসবে, ওকে। তাহলে দেখো তুমি x y z এই দুটো ভ্যালু তুমি এখানে পেয়ে গেলে। তাহলে কেটাকে যদি আমি ইন্টিজার কনসিডার করি, ফর এক্সাম্পল ধরো আমি এটাকে k দিস বিলংস টু z কনসিডার করলাম, এটাকে আমি ইন্টিজার কনসিডার করলাম রিয়েল নাম্বার না কনসিডার করে, তাহলে x আর z এর ভ্যালু এটা যদি ইন্টিজার হয় x আর z অলওয়েজ তোমার ইন্টিজার হবেই হবে, ওকে। তো যদি তুমি রিয়েল নাম্বার কনসিডার করতে তাহলে x আর z অলওয়েজ তোমার রিয়েল নাম্বারই থাকতো। তাহলে আমরা কেটাকে ইন্টিজার কনসিডার করলাম, যার জন্য হচ্ছে x আর z দুটোই হচ্ছে আমাদের ইন্টিজারে থাকছে। দেয়ারফর দ্য সলিউশন of the given system in integers, তাহলে ইন্টিজারে যে সলিউশনটা বেরাচ্ছে সেটা হচ্ছে এইটা, ইন ইন্টিজার্স ইজ, তাহলে সলিউশনটা হচ্ছে x এর ভ্যালুটা বেরিয়েছে 1 প্লাস 3k, y ধরেছি হচ্ছে k, অ্যান্ড z হচ্ছে মাইনাস 5k, ওকে। সো এখান থেকে আমরা দুটো কম্পোনেন্ট করে লিখতেই পারি। ফার্স্ট হচ্ছে আমরা একটা নর্মাল ভেক্টর প্লাস কে ইন্টু আরেকটা ভেক্টর কে টাইমস এই ফরম্যাটে লিখতেই পারি। তাহলে এখানে কোফিশিয়েন্ট আছে 1, এখানে 0, এখানে 0, এখানে কে এর কোফিশিয়েন্ট পাচ্ছ 3, ওকে, দেন 1, দেন মাইনাস 5, যেখানে কেটা হচ্ছে তোমার একটা ইন্টিজার, where k belongs to
ইওর জেড। তো কেটা হচ্ছে তোমার একটা ইন্টিজার কনসিডার করেছি। তো হোপফুলি এখানে সলিউশনটা বুঝতে পারলে যে কিভাবে সলভটা আমি করলাম। ওকে, নেক্সট আমরা এই প্রবলেমটা করব। তো এখানটাতে কোশ্চেনটা কি বলছে, ডিটারমাইন দ্য কন্ডিশনস ফর হুইচ দ্য সিস্টেম, তিনটে সিস্টেম ইকুয়েশন প্রোভাইড করা আছে, অ্যাডমিটস অফ ওয়ান, নাম্বার ওয়ান। এখানে প্রুভেও তিনটে রয়েছে যে ইউনিক সলিউশন কখন থাকবে, মেনি সলিউশন কখন থাকবে, নো সলিউশন কখন থাকবে। তো এইরকম টাইপের প্রবলেম ইউনিভার্সিটিতে আমাদের বেশি দেয়, তো এগুলো সহজ কোনো ব্যাপারই না, ইজি প্রবলেম। সো প্রিভিয়াস কনসেপ্ট যদি ঠিক থাকে তাহলে এটা ইজিলি আমরা সলভ করে নিতে পারবো। তো দেখো কিভাবে সলিউশনটাতে আসছি আমরা। তাহলে এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা দিয়ে এখানে আমি কমপ্লিট সলিউশনটাই লিখছি। তাহলে সিস্টেমটাকে আমরা প্রথমে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখবো এবং অগমেন্টেড ম্যাট্রিক্স কনসিডার করবো। সেখান থেকে অগমেন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এই ম্যাট্রিক্সের র্যাঙ্কের উপরে আমরা কম্পারিজন করে সেখান থেকে আমরা সবাই জানি যে দুটো র্যাঙ্ক যদি আনইকুয়াল হয়ে যায় তাহলে নো সলিউশন থাকবে। দুটো র্যাঙ্ক যদি ইকুয়াল হয়, নাম্বার অফ ভেরিয়েবলস যদি ইকুয়াল হয়ে যায়, তো এখানটাতে খেয়াল করো তিনটে সিস্টেম আছে এবং নাম্বার অফ ভেরিয়েবলস 3 আছে, স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আমাকে আর অগমেন্টেড ম্যাট্রিক্সের থেকে ইউনিক সলিউশনের কনসেপ্টে যেতে হবে না, এখানে আমরা ডিটারমিনেন্টের কনসেপ্ট থেকে ইউনিক সলিউশনে এসে করতে পারবো। তাহলে আমরা এইভাবে লিখছি, দ্য গিভেন সিস্টেম can be written in the matrix form Ax equal to B, where A ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হবে 1 1 1, এখানে দেখতে পাচ্ছি 1 1 2 -1 অ্যান্ড তারপরে রয়েছে হচ্ছে 5 7 A। ওকে, A অ্যান্ড B দুটো আননোন রয়েছে। সো এইরকম প্রবলেমগুলোতে এরকম দুটো আননোন দিয়ে দেয়, A B থাকতে পারে, ল্যামডা মিউ থাকতে পারে, K1 K2 থাকতে পারে, এরকম দুটো আননোন দিয়ে প্রবলেমগুলো জেনারেলি থাকে আমাদের। তাহলে এক্স আমার ভেরিয়েবলগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, তিনটে ভেরিয়েবল রয়েছে, অ্যান্ড বি যেটা রয়েছে সেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে 1, এখানে বি অ্যান্ড বি স্কোয়ার, এই ফরম্যাটে দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, তো আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটা আগে ফর্ম করে নেব, তারপরে এই কনক্লুশনে আসবো। নাও দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স of the system is, অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমরা সি একটা ডিনোটেশন যেটা অ্যাপ্লাই করছিলাম সেটাই করছি এখানে। সো দিস ইজ ইকুয়াল টু, অগমেন্টেড ম্যাট্রিক্স কি করে ফর্ম করে এতগুলো প্রবলেমে দেখলাম সবাই, 1 2 7 1 -1 A, ওকে, 1 B B স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। তাহলে আমরা ইউনিক সলিউশনের জন্য অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর নাম্বার অফ ভেরিয়েবল এটা আমরা এখানে চেক করব না। তো এখানে আমরা ইউনিক সলিউশনের জন্য যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স রয়েছে, তো আমরা ডিটারমিনেন্ট দিয়ে র্যাঙ্কটা চেক করতে পারি। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ওটা বের করলেই হবে আমার। ওকে, কারণ অগমেন্টেড ম্যাট্রিক্সের ভেতরে এই ম্যাট্রিক্স তো অলরেডি ইনক্লুডেড হয়েই রয়েছে। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি মানে সেমই থেকে যায়, নাম্বার অফ ভেরিয়েবলস মিনস 3 আছে, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 3 থেকে যায় তাহলে আমার ইউনিক সলিউশন থাকবে। তাহলে আমাকে কোশ্চেনও ছিল যে কখন ইউনিক সলিউশন থাকবে। তাহলে আমার যে সিস্টেমটা ছিল গিভেন সিস্টেমটা, ওকে, তো আমরা এটাকে ধরো সাপোজ এই গিভেন সিস্টেমটাকে একটা নাম্বারিং করে নিচ্ছি। তো এটা আমরা 1 কনসিডার করে নিলাম গিভেন সিস্টেমটা। ওকে, তাহলে দ্য গিভেন সিস্টেম 1, ওকে, এটা have unique solution if, কখন ইউনিক সলিউশন থাকবে আমরা সবাই জানি, ডেট এ যদি নট ইকুয়াল টু 0 হয়। ওকে, তাহলে ডেট এ যদি নট ইকুয়াল টু 0 হয় মিনস দ্যাট ইজ ইফ, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা কনসিডার করতে হবে 1 1 1 1 2 -1 5 7 A, this not equal to 0। তো হোপফুলি তোমরা সবাই ডিটারমিনেন্ট ব্রেক করতে পারো। এখানে আমি ডিটারমিনেন্টটা ব্রেক করছি না, এটা A not equal to 1 আসবে, এই ভ্যালুটা আমার মনে আছে।
সো আমি এটা লিখে দিলাম এখান থেকে, তোমরা চেক করে দেখো। তাহলে a নট ইকুয়াল টু 1 হলে এই সিস্টেমটার তাহলে আমাদের ইউনিক সলিউশন থাকবে। তো ফার্স্ট কনক্লুশন এটা আমরা পেয়ে গেলাম। তাহলে a যদি 1 হয়ে যায় তাহলে আমাদের দুটো কেস পসিবল আছে, তাহলে আমাদের নো সলিউশন হতে পারে অথবা মেনি সলিউশন থাকতে পারে। তাহলে সেটা আমরা ডিসকাস করবো, কারণ এখানে a আর b এর ভ্যালুর উপরেই আমাদের টোটাল ডিসকাশনটা রেখেছে। তাহলে এর ভ্যালুটা এখন আমি 1 কনসিডার করে অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে রিরাইট করে লিখবো। ওকে, তার উপরে আমরা অপারেশনসটাকে করব, রো অপারেশনটা করব। তাহলে নাও when a equal to 1, okay, the given system may have no solution or infinitely many solutions. Infinitely many solution. তাহলে এই দুটোই পসিবল। ওকে, তাহলে therefore for a equal to 1, তাহলে দুটোর ভেতরে কোনটা পসিবল আমি তো এখান থেকে বলতে পারবো না। তাহলে আমাকে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হবে, এই ম্যাট্রিক্সের র্যাঙ্কের সাথে গিয়ে সেই কম্পারিজনটা করতে হবে। অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি নট ইকুয়াল হয়ে যায় তো নো সলিউশন হয়ে যাবে। আর তাদের দুজনের র্যাঙ্ক যদি সমান হয়ে যায় এবং লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবলসের থেকে যদি কমে যায় তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে তাদের ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকবে। তাহলে ফর a equal to 1 the augmented matrix C is, তাহলে C যে ম্যাট্রিক্সটা ছিল অগমেন্টেড ম্যাট্রিক্সটা সেটা এখন এরকম দেখতে হয়ে যাবে। তাহলে এর প্লেসে আমরা 1 বসিয়ে দিচ্ছি। তাহলে 1 বসিয়ে দিলে অগমেন্টেড ম্যাট্রিক্সটা আগে কি ছিল সেই ফর্মটা দেখে নিই, সেখান থেকে অগমেন্টেড ম্যাট্রিক্সের ফর্মটা আমরা কনভার্ট করতে পারবো। আচ্ছা, তাহলে ছিল হচ্ছে 1 1 1। ওকে, আমি লিখে নিয়ে এটাকে বড় করে জুম করে দিচ্ছি তোমাদের জন্য। 1b স্কোয়ার রাইট হ্যান্ড সাইডে, আর এটা 1 2 -1 5 7 5 7, আর এখানটাতে 1 বসিয়েছি। আচ্ছা, হোপফুলি দেখা যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সটা। a ইকুয়াল টু 1 বসালে এই কেসটাতে মানে a ইকুয়াল টু 1 যদি হয় তাহলেই দুটো পসিবিলিটিস ছিল, যে নো সলিউশন হতে পারে অথবা মেনি ইনফাইনাইটলি মেনি সলিউশনস হতে পারে। সেই জন্য এর ভ্যালুটা আমরা 1 এখানে ফার্স্টে বসিয়ে দিলাম। এবার হচ্ছে এর উপরে আমরা এলিমেন্টারি রো অপারেশনস করব এবং এটাকে ইকুয়াল ম্যাট্রিক্সে আমরা রিডিউস করব। নাও let us apply elementary row operations on C. ওকে, এই যে সিটা পেলাম এই সিটার উপরে এখন আমরা এলিমেন্টারি রো অপারেশনস করব। কেন, কি মানে উদ্দেশ্য কি, রো অপারেশনসটা করে কোথায় নিয়ে যাবো, এটাকে ইকুয়াল ম্যাট্রিক্সে আমরা কনভার্ট করে দেবো। তাহলে therefore C, তাহলে অপারেশনটা বুঝতেই পারছো, আমাকে ফার্স্টে R1টাকে ফিক্সড রেখে R2 মাইনাস R1 করবো অ্যান্ড R3 মাইনাস 5 R1, দিস ইজ মাই ফার্স্ট অপারেশন, এটাই আমাদের ফার্স্ট অপারেশন হবে। ওকে, তাহলে এই অপারেশনটা করে ফেলবো আমরা এখন। তাহলে ফার্স্ট যে রোটা আছে এটা আনচেঞ্জ থাকবে, 1 1 1 দেন 1। তাহলে R2 মাইনাস R1 করছি, তো সিম্পলি এটা 0 হয়ে যাবে, এটা 1 থাকবে, এটা -2 থাকবে। ওকে, এটা b - 1 ক্রিয়েট হবে। আচ্ছা, এখানে খেয়াল করবে রাইট হ্যান্ড সাইডে এই যে এলিমেন্টসগুলো আছে এগুলো রেসপেক্টিভলি কিন্তু সব চেঞ্জ হবে এলিমেন্টসগুলো, এগুলো আমার হোমোজিনিয়াস সিস্টেম না যে সব 0 0 লিখে দেবো। আচ্ছা, এখানটাতে আমরা 5 মাল্টিপ্লাই করে R1 এর থেকে সাবট্রাক্ট করছি, এটা অবভিয়াসলি 0 আসবে। তাহলে 5 মাল্টিপ্লাই করে এটা 2 আসছে আমার, এটা 5 মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছি মিনস এটা 5 - 1 মিনস -4 আসছে আমার। ওকে, অ্যান্ড এটা আমার আসছে b স্কোয়ার -5। এই অবধি আমরা করতে পারলাম। হোপফুলি এটাতে কারোর কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এই হচ্ছে আমরা ফার্স্ট অপারেশনটা করতে পারলাম এবং আমরা 1 0 0 1 ফলোড বাই 0 এটা ক্রিয়েট করতে পেরেছি। আচ্ছা, নেক্সট আমাকে দেখতে হবে যে কোনো রো আমার আইডেন্টিক্যাল 0 হয়ে যাচ্ছে কিনা, এরকম কোনো সুযোগ আছে কিনা। এখানে তো আমি দেখতে পাচ্ছি না সেরকম। আচ্ছা, যাই হোক, আমরা
এটা 1 0 0 ক্রিয়েট করেছি, দেন 0 1 0 এটা আমরা ক্রিয়েট করতে পারবোই, দেখতেই পাচ্ছি। তো সেই জন্য আমরা R1 মাইনাস R2 ক্রিয়েট মাইনাস করবো অ্যান্ড R3 মাইনাস 2 R2। ওকে, তো R2টাকে ফিক্সড রাখবো, তাহলে এটা সাবট্রাক্ট করলে এখানে 1 হচ্ছে, এটা আমার 0 হয়ে যাচ্ছে অ্যান্ড 1 মাইনাস 2, ওকে জাস্ট সাবট্রাক্ট করছি, 1 থেকে মাইনাস 2 সাবট্রাক্ট করছি, তার মানে এটা আমার 3 হয়ে যাচ্ছে অ্যান্ড এটা 1 মাইনাস বি মাইনাস 1, মানে এখানে আমার 2 মাইনাস বি ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এইটা আনচেঞ্জ থাকছে 0 1 মাইনাস 2 বি স্কোয়ার, সরি বি মাইনাস 1। ওকে, অ্যান্ড ফাইনালি R3টাকে R3 মাইনাস 2 আর R2 করছি। ওকে, সো R3 হচ্ছে আমার এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা 0 আসছে, এখানেও 0 ক্রিয়েট হচ্ছে আমার, অ্যান্ড এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে সাবট্রাক্ট করছি, তো 2 মাল্টিপ্লাই করলে অবভিয়াসলি এটা তো 0 হয়ে যাচ্ছে। ওকে, ভেরি গুড, আমার 0 এসে যাওয়া এটাই আমার টার্গেট ছিল, তো এটা আমার 0 এসে গেল। আর এখানে হচ্ছে আমার বি স্কোয়ার মাইনাস 5, এখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে বি স্কোয়ার মাইনাস 2b। ওকে, অ্যান্ড এটা আমার মাইনাস 2 প্লাস 5 মানে মাইনাস 3 থাকছে, এই রেজাল্টটা বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3। ওকে, তাহলে এখানটাতে একটা ক্লিয়ার অবজারভেশন আসছে যে আমার ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে চলে গেছে। ওকে, তো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে চলে গেছে, তো এখানটাতে আমরা আর অপারেশনস করব না। তো এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে র্যাঙ্ক অফ এ এই সিচুয়েশনে when a equal to 1, এখানে র্যাঙ্ক অফ এ কত হচ্ছে তোমার 2 হয়ে যাচ্ছে। আর এই ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে সরি এই সি মানে আমার যেটা অগমেন্টেড ম্যাট্রিক্স আছে, তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে এই সিচুয়েশনে, এখানে একটা ডিপেন্ড করছে এই সিচুয়েশনে, এখানটাতে এই যে টার্মসটা আছে এটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু র্যাঙ্ক অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কমে যাবে। আর এটা যদি নট ইকুয়াল টু 0 হয় এই টার্মসটা, ওকে এই টার্মসটা যদি তোমার নট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে তোমার ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। ইনকনসিস্টেন্ট মানে নো সলিউশন হবে। তাহলে আমাকে কনক্লুশন আমাকে দিতে হতো যে কখন নো সলিউশন হবে, কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে। তাহলে এই যেই ভ্যালুটা আছে এটার উপরে পুরো ডিপেন্ড করছে। তাহলে এই ভ্যালুটা যদি আমার নট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হয়ে যাবে, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হয়ে যাবে। তাহলে এই কেসটাতে আমার নো সলিউশন হবে। আর এটা যদি 0 হয়ে যায়, ওকে এটা যদি 0 হয়ে যায় তাহলে আমার অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক দুটো র্যাঙ্কই 2 বেরিয়ে যাবে, এবং লেস দ্যান অবভিয়াসলি 2 বেরাচ্ছে মানে লেস দ্যান 3 নাম্বার অফ ভেরিয়েবলসের থেকে কমে যাচ্ছে। তাহলে সেই কেসটাতে আমরা ইনফাইনাইটলি মেনি সলিউশনস পেয়ে যাবে। তাহলে এইগুলোকে সব গুছিয়ে লিখে দিতে পারলেই হয়ে যাবে। তাহলে এখানে এবার লিখবো যে ইফ বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 দিস ইকুয়াল টু 0, দেন র্যাঙ্ক অফ এ এটা 2 ইকুয়াল টু র্যাঙ্ক অফ সি, অ্যান্ড সো দ্য সিস্টেম is consistent in this case। তো এই কেসটাতে আমরা সিস্টেমটাকে কনসিস্টেন্ট পাচ্ছি, তাহলে কনসিস্টেন্ট পাচ্ছি এবং অবভিয়াসলি এটা সমান হয়ে যাচ্ছে, লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবলস হচ্ছে, এটা দেখতে পাচ্ছ যে দিস ইজ লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবলস। তাহলে এই ক্ষেত্রে আমার ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকবে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এই বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 যেটা রয়েছে এখান থেকে আমরা বি এর ভ্যালু ফাইন্ড করার চেষ্টা করব, তার উপরে কনক্লুশনটাকে আরো বেটার দেওয়া যাবে। সো বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এটাকে তোমরা সলভ করতেই পারো, সলভ করে ভ্যালুটাকে বের করে নেবে। এখানে -1 আর 3 তোমার বি এর ভ্যালু আসবে। তো তার উপরে কনসিডার করে আমরা মানে এখানে কনক্লুশনটা রাখছি। তাহলে বলছি যে ইফ বি, তাহলে বি ইকুয়াল টু -1 or 3, ওকে, অ্যান্ড এ ইকুয়াল টু 1, এ 1 ধরে এটা নিয়ে আসছিলাম কনক্লুশনটা, দেন the given system তাহলে given systemটা তখন কি থাকবে, given system has infinitely many solution, তো আমরা যেরকম বললাম যে সিস্টেমটা আমাদের কনসিস্টেন্ট হয়ে গেছে এবং ওটা র্যাঙ্ক অফ এ
আর র্যাঙ্ক অফ সি, দুটো র্যাঙ্ক সমান হয়ে গেছে এবং সেটা লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবলস হয়ে গেছে, তার মানে এই সিস্টেমটার আমার ইনফাইনাইটলি মেনি সলিউশনস আছে। তাহলে এই মেনি সলিউশনস কখন থাকবে সেটা হচ্ছে এ আর বির ভ্যালুর উপরে ডিপেন্ড করছিল। তাহলে এ আর বির ভ্যালুটা আমরা এখান থেকে দেখতে পেলাম যে বি ইকুয়াল টু -1 অর 3 আর তার সাথে এ ইকুয়াল টু 1 হতে হবে, তাহলেই আমাদের সিস্টেমটার ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকবে। এবার তাহলে সলিউশন কখন থাকবে না সেটা আমাকে আবার এখানে জাস্টিফাই করতে হবে। তাহলে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এর র্যাঙ্কটা ডিফারেন্ট কখন হবে, যদি এই টার্মসটা বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 যেটা আছে সেটা যদি আমাদের নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সেই কনক্লুশনটাকে এখন আমরা লিখব। তাহলে উপরে যা লিখেছি সেম টু সেমই আমরা লিখতে লিখতে আসবো। তাহলে ইফ বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 দিস নট ইকুয়াল টু 0, এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে দেন র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ এ এটা কিন্তু 2ই হবে, কারণ এখানে তোমার ইন্টারঅ্যাক্টরও 0 বেরিয়ে গেছে। তাহলে র্যাঙ্ক অফ এটা তোমার 2ই থাকছে, কিন্তু র্যাঙ্ক অফ সি অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিন্তু 3 হয়ে যাচ্ছে, এটা 2 হচ্ছে, অ্যান্ড র্যাঙ্ক অফ সি এটা তোমার 3 থাকছে। ওকে, তাহলে দেয়ারফর র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ সি, সো the given system is inconsistent in this case তাহলে এই কেসটাতে সিস্টেমটা আমার ইনকনসিস্টেন্ট হয়ে গেল। ওকে, তাহলে ইনকনসিস্টেন্ট হয়ে যাওয়া মানে কি, নো সলিউশন, কোনো সলিউশন থাকবে না, দুটো র্যাঙ্ক ডিফারেন্ট বেরিয়ে গেছে। তাহলে আমরা ফাইনালি কনক্লুশন দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে হেন্স দ্য গিভেন সিস্টেম হ্যাজ নো সলিউশন ইফ, তাহলে কখন সলিউশন থাকবে না, ইফ a ইকুয়াল টু 1 অ্যান্ড b নট ইকুয়াল টু -1, 3। ওকে, b যদি -1 আর 3 হয়ে যায় তাহলে আমরা এই দুটো ভ্যালু যদি হয়ে যায়, এখানে কিছুক্ষণ আগে দেখলাম যে b এর ভ্যালুটা উপরের কেসটাতে b যদি -1 অথবা 3 আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকছে। আর এইগুলো ছাড়া যে কোনো ভ্যালুতে, মানে b এর ভ্যালু অন্য কোনো একটা যদি কনসিডার করি তাহলে সেই কেসটাতে আমাদের কি হবে, সেই কেসটাতে আমরা কোনো সলিউশন পাবো না, নো সলিউশন থাকবে। তাহলে পুরো প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। তাহলে কোশ্চেনটা যদি দেখো যে কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা আমাকে এখানে বলেছিল কোশ্চেনটা আমাদের হচ্ছে, এটা ছিল হচ্ছে কোশ্চেনটাকে আরেকবার এক্সপ্লেন করে নিচ্ছি আমরা। তো কোশ্চেনটা আমাদের বলেছিল যে ডিটারমাইন দ্য কন্ডিশনস ফর হুইচ দ্য সিস্টেম, এই তিনটে সিস্টেম আছে, অ্যাডমিটস ইউনিক সলিউশন। তাহলে ইউনিক সলিউশন কখন হবে, ফাইনালি কনক্লুশনটা আমি লিখলাম না, তোমরা গুছিয়ে কনক্লুশনটা লিখে দেবে। তাহলে এ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ইউনিক সলিউশন থাকছে। নো সলিউশন কখন হবে, এ ইকুয়াল টু 1 অ্যান্ড তার সাথে বির ভ্যালু -1 আর 3 এই দুটো হবে না, এছাড়া যে কোনো ভ্যালু যদি হয় তাহলে আমাদের নো সলিউশন থাকবে। আর মেনি সলিউশন কখন হবে, এর ভ্যালুটা 1 অথবা বির ভ্যালু হচ্ছে -1 আর এর ভ্যালুটাও 1 অথবা বির ভ্যালু হচ্ছে 3, তাহলে আমাদের মেনি সলিউশন থাকবে, ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। আচ্ছা, নেক্সট আমরা সেম টাইপ আরেকটা এখানে প্রবলেম নিয়েছি। তো এখানেও আমাদের একই প্রবলেম। তো এখানে ইনভেস্টিগেট করতে বলেছে, ইনভেস্টিগেট ফর হোয়াট ভ্যালুজ অফ ল্যামডা অ্যান্ড মিউ। আমি যেরকম বললাম যে কখনো ল্যামডা মিউ এরকম ফরম্যাটে থাকে। তো একটা ইকুয়েশন দেওয়া আছে, ফলোইং ইকুয়েশন বলে একটা ইকুয়েশন প্রোভাইড আছে, হ্যাজ নো সলিউশন, এর কোনো সলিউশন থাকবে না। আর সেকেন্ড বলেছে অ্যান ইনফাইনাইটলি নাম্বার অফ সলিউশন, ইউনিক সলিউশন থাকবে। তো এটা সেম প্রবলেম, আগেরটা যা করে দিলাম এটা সেম আছে। তো এই প্রবলেমটা নিজেরা তোমরা সলভ করবে, সলভ করে কি অ্যান্সার আসছে, কি কন্ডিশন আসছে সেটা কমেন্টে লিখবে। তো সেখানে আমি তোমাদের রেসপন্স করে দেবো যে ঠিক করলে না ভুল করলে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমি এখানে সলভ করে দিলাম না, এটা ট্রাই করে দেখবে নিজেরা। তো এটাই আমাদের লাস্ট প্রবলেম। তো এই প্রবলেমটার সলিউশনটা আমরা দেখবো, এখানে আমি সলিউশনটা করে দিচ্ছি। তো এখানে প্রবলেমটা কি বলেছে দেখো, তাহলে এখানে বলেছে শো দ্যাট অনলি রিয়েল ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ এ নন জিরো সলিউশন। তো নন জিরো সলিউশন থাকতে হলে ল্যামডার যে ভ্যালুটা থাকবে সেটা 6 হবে এবং তারপরে সেটাকে আমাকে সলভ করতে বলেছে। তো দেখো আমরা সলিউশনটা কিভাবে করছি। দ্য গিভেন সিস্টেম
system of equations can be written as, তো ফার্স্ট এটাকে আমি ম্যাট্রিক্স ফর্মে লিখছি না, আমাকে ফার্স্ট এখানে একটা প্রথমে যদি খেয়াল করে দেখো সেখানে একটা নন জিরো সলিউশন কখন থাকবে তার উপরে প্রবলেমটা রয়েছে। আমি আস্তে আস্তে এক্সপ্লেন করছি যে নন জিরো সলিউশন কখন থাকবে বা সেখান থেকে আমরা কিভাবে নন জিরো সলিউশনের কন্ডিশনে আসবো। সো দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে আমরা এমনি লিখতে পারছি, দেখো এক্সটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে এর কোফিশিয়েন্টটা 1 মাইনাস ল্যামডা এই ফরম্যাটে ক্রিয়েট হচ্ছে, প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 0। ওকে, তারপরে 3x প্লাস y, এখানে y যদি কমন নিই আবার 1 মাইনাস ল্যামডা কোফিশিয়েন্টটা ক্রিয়েট হচ্ছে, দেন 2z ইকুয়াল টু 0, অ্যান্ড ফাইনালি 2x প্লাস 3y প্লাস, এখানেও z যদি কমন নাও তাহলে 1 মাইনাস ল্যামডা কোফিশিয়েন্টটা ক্রিয়েট হচ্ছে। সো ধরো সাপোজ এটাকে আমরা 1 নাম্বারিং করলাম এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে। এবার হচ্ছে আমাদের সমস্ত ডিসকাশন আমরা রাখতে পারি। তো এই যে সিস্টেমটা আছে, 1 নম্বর যে সিস্টেমটা আছে সেইটা দেখো একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, তাহলে এটা এর কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে ক্রেমার্স রুল গ্যারান্টি দিচ্ছে যে এর একটা ইউনিক সলিউশন থাকবে, অ্যান্ড ইউনিক সলিউশনটা অবভিয়াসলি আমি যদি সমস্ত x y z ইকুয়াল টু 0 কনসিডার করে নিই তাহলে স্যাটিসফাই করে যাবে, যেহেতু রাইট হ্যান্ড সাইডে 0 আছে। তাহলে এই সিস্টেমটার কখন নন জিরো সলিউশন থাকবে? ওকে, তাহলে সিস্টেমটার আমার জিরো সলিউশন অবভিয়াসলি x y z যদি 0 হয়ে যায় তাহলে কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটাকে মাস্ট বি নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমার নন জিরো সলিউশনের জন্য কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা অবভিয়াসলি তাহলে কি হতে হবে, এটাকে ইকুয়াল টু 0 হতে হবে, তাহলেই আমার নন জিরো সলিউশন এক্সিস্ট করবে। তো সেটাই কনসেপ্টটা নিয়ে আমরা এখানে সলিউশনটাকে আগাচ্ছি। তাহলে দ্য সিস্টেম 1 has a non-zero solution, এটা সলিউশন থাকবে if, তাহলে কন্ডিশনটা হচ্ছে কোফিশিয়েন্ট যে ডিটারমিনেন্টটা আসবে 1 মাইনাস ল্যামডা, অ্যান্ড এটা হচ্ছে 3 2 2 1 3 3 2 1 মাইনাস ল্যামডা। ওকে, সো এটাকে 0 হতে হবে, এই কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটাকে তোমাকে 0 হতে হবে, তাহলেই হচ্ছে আমার এর নন জিরো সলিউশন এক্সিস্ট করবে। আদারওয়াইজ নাহলে আমার 0 0 0 তো স্যাটিসফাই করেই যাবে, জিরো সলিউশন পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটাকে ফাইন্ড করবো। ওকে, তো ল্যামডার ভ্যালুটা এক্সপ্যান্ড করেও ফাইন্ড করতে পারো। আচ্ছা, এখানে 1 মাইনাস ল্যামডা ছিল, সো এক্সপ্যান্ড করেও ফাইন্ড করতে পারি, অথবা আমরা অপারেশন ইউজ করেও এটাকে ফাইন্ড করতে পারি। তো এখানে আমি অপারেশন ইউজ করাটা বেশি প্রেফার করবো। তাহলে এই ডিটারমিনেন্টটাকে তোমরা নর্মালি এক্সপ্যান্ড করতে পারো, বাট আমি এক্সপ্যান্ড করতে চাচ্ছি না, আমি অপারেশনস করে আরেকটু সিম্পলিফাইড ভ্যালুতে নিয়ে যেতে চাচ্ছি, দেন আমি এক্সপ্যান্ড করবো এটাকে। তো এক্সপ্যান্ড করেও সেখান থেকে ল্যামডার ভ্যালু বের করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি R1 প্লাস R2 প্লাস R3 তিনটেকে অ্যাড করে দিচ্ছি। তো তিনটেকে অ্যাড করলে দেখবে এখানে 6 মাইনাস ল্যামডা এরকম তোমার একটা টার্মস আসছে। ওকে, 3 2 5 আর 1, মানে আমি R1 প্লাস R2 প্লাস R3 করছি, এটা একই রকম 6 মাইনাস ল্যামডা আসবে, একটাও দেখবে 6 মাইনাস ল্যামডা আসবে, আর বাকি যা ছিল সব আনচেঞ্জ থাকছে। 3 2 1 মাইনাস ল্যামডা, 3 2 1 মাইনাস ল্যামডা। ওকে, সো দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে যে অপারেশনটা করলাম সেই অপারেশনটা লিখে দেবো যে বাই R1 ড্যাশ, এটাকে চেঞ্জ করলাম R1 প্লাস R2 প্লাস R3। তো এই অপারেশনটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে ওই 6 মাইনাস ল্যামডা ওইটা একবারে বেরিয়ে যাবে কমন, তো ওখান থেকে তোমরা 6 ভ্যালুটা যেটা রিয়েল সেটা আমরা এসে যাবে। তো 6 মাইনাস ল্যামডা এটা যদি কমন নিয়ে আসি, ডিটারমিনেন্টটা থাকছে 1 3 2। ওকে, 1 1 মাইনাস ল্যামডা, 3 1 2 1 মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0। তো এই টাইপের ডিটারমিনেন্টকে আমরা সবাই অপারেশনস করতে জানি। তো আমি এখানে ব্রেক করব না, তো আমি অপারেশন করব, আমি C1টাকে ফিক্সড রেখে C2 মাইনাস C1 করে দেবো, অ্যান্ড C3 মাইনাস C1 এইভাবে আমি অপারেশন করব। তো হোপফুলি তোমরা এগুলো জানো ডিটারমিনেন্ট অপারেশন। 1 3 2 এটা ফিক্সড রাখলাম, তাহলে দিস মাইনাস দিস, তাহলে এটা 0 ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে আমার 1 মাইনাস ল্যামডা মাইনাস 3 হচ্ছে, তার মানে হচ্ছে আমার মাইনাস ল্যামডা মাইনাস 2 ক্রিয়েট হচ্ছে, তো 3 মাইনাস 2। ওকে, সো 3 মাইনাস 2 করলে আমার এটা 1 আসছে, অ্যান্ড এখানটাতে আসছে আমার এটা 0 হয়ে যাবে। ওকে, আমরা C3 মাইনাস C1 করছি, এটা 0 হয়ে যাবে। 2 মাইনাস 3, তাহলে 2 মাইনাস 3 করলে আমার এটা মাইনাস 1 আসছে, অ্যান্ড এখানটাতে আসছে হচ্ছে মাইনাস ল্যামডা মাইনাস 1। ওকে, ইকুয়াল টু 0।
সো এখানে কি করলাম, বাই C2 ড্যাশ C2 মাইনাস C1 অ্যান্ড C3 ড্যাশ C3 মাইনাস C1। তো এই অপারেশনটা এখানে অ্যাপ্লাই করলাম। হোপফুলি এই অপারেশনগুলো আমরা সবাই বুঝে আমরা করতে পারি, কোনো ব্যাপারই না। সো দিস ইমপ্লাই, তাহলে এটা ইমপ্লাই করবে, এটা ফার্স্ট রো এর রেসপেক্টে যদি ব্রেক করো তাহলে এটা তোমার সুবিধা হবে। তাহলে 6 মাইনাস ল্যামডা দিস হোল ইন্টু, ব্রেক করে দিচ্ছি, এটা ল্যামডা প্লাস 2 হোল ইন্টু ল্যামডা প্লাস 1, 2 প্লাস 1 এটা 3 আসছে, দিস ইকুয়াল টু 0। তো এই রেজাল্টটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাকে ল্যামডার ভ্যালুগুলো ফাইন্ড করলেই দেখা যাবে যে কোনটা রিয়েল থাকে। তো ফার্স্টে তো রিয়েল বেরিয়ে রয়েছে, এটা দেখেছি 6, বাকি এই দুটো ভ্যালু যদি বের করো তো কমপ্লেক্সে আসবে, দেখা যাক। সো দিস গিভস ল্যামডা ইকুয়াল টু 6, এই একটা পাচ্ছ, আরেকটা হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা equal to 6 and lambda square plus 3 lambda plus 3 equal to 0. Okay, so এই যে ইকুয়েশনটা আছে b স্কয়ার মাইনাস 4ac টা দেখো লেস দেন 0, b স্কয়ার হোপফুলি এগুলো সবাই আমরা করতে পারি, b স্কয়ার মাইনাস 4ac করলে আমার এটা লেস দেন 0 বেরোচ্ছে, তাহলে which has no real root as a discriminant less than 0. ওকে, সো ডিসক্রিমেন্টটা যেহেতু লেস দেন 0 আছে, তো এমনি তুমি সলভ করে এটা বের করলে দেখবে তোমার কমপ্লেক্স রুট বেরিয়ে যাবে। তাহলে এর রিয়েল ভ্যালু কোনটা পেলাম আমরা, তাহলে সিস্টেমটার আমাকে অনলি যদি এর নন জিরো সলিউশন থাকে তাহলে ল্যামডার কোন ভ্যালুর জন্য নন জিরো সলিউশন থাকবে সেটা হচ্ছে 6। তাহলে therefore for lambda equal to 6 the given system has a non-zero solution. তাহলে ল্যামডা ইকুয়াল টু 6 এর জন্য গিভেন সিস্টেমটা নন জিরো সলিউশন থাকবে। তো এর একটা সেকেন্ড পার্ট আছে, যদি ল্যামডা ইকুয়াল টু 6 হয় তাহলে সিস্টেমটাকে আমাকে সলভ করতেও বলেছিল। তাহলে যে সিস্টেমটা দেওয়া ছিল সেই সিস্টেমটা আমি অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করে সলিউশনটা ফাইন্ড করব। তাহলে আমরা 1 নম্বরে যে সিস্টেমটাকে কনসিডার করেছি সেখানে ল্যামডার জায়গাতে যদি 6 বসাই, ওকে, তো 6 বসালে এখানে যে কোনো জায়গায় বসানো যেতে পারে, এখান থেকেও আমরা মানে সিস্টেমটাকে কনসিডার করে আসতে পারি। তাহলে 6 বসালে যদি এখানে 6 বসিয়ে দিই তাহলে কোফিশিয়েন্টসগুলো তো অলরেডি এখানে কনসিডার করেছিলাম। 6 বসালে এটা -5 আসবে, এটা -5, এটা -5 আসবে, ওকে। তাহলে এই কোফিশিয়েন্টসগুলোই আমার আসবে যেখানে -5 এরকম করে আসবে। তো সেটা দিয়ে আমরা স্টার্ট করি, দেখা যাক। তাহলে ফর ল্যামডা ইকুয়াল টু 6, আচ্ছা এটা এখানেই থাক। আমরা এইভাবে করি, ফর lambda equal to 6 the augmented matrix of the given system is, তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে সি দিয়ে ডিনোট করছিলাম যেরকম ভাবে। তো সি হচ্ছে আমার এ, এই ডিনোটেশনটা, যদিও এইটার এখানে প্রয়োজন নেই, এটা আমরা এখানে কনসিডার করিনি। তাহলে ডাইরেক্ট আমি অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে কনসিডার করে আগিয়ে যাব। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সটা সি ইকুয়াল টু ডিনোট করছি। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সটা হচ্ছে আমাকে কোফিশিয়েন্টটা যেটা ছিল সেটাকে লিখতে হবে। তাহলে কোফিশিয়েন্টটা আমরা আগের এখানে করে রেখেছি কোফিশিয়েন্টটা, তো আরেকবার এখান থেকে দেখে নেব। তাহলে এটা -5 2 3 এটা বেরোবে, তো -5 2 3, ওকে। এখানে তো সব 0 0 ছিল। আচ্ছা, সেকেন্ড লাইনে কোফিশিয়েন্টটা আসবে আমার 3 -5 2 অ্যান্ড থার্ড যে কোফিশিয়েন্টটা আসবে সেটা 2 3 -5 2 3 -5, ওকে। তাহলে এই হচ্ছে আমার অগমেন্টেড ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। তাহলে এর উপরে আমরা এলিমেন্টারি রো অপারেশন করব যাতে এটাকে ইকোয়াল ম্যাট্রিক্সে আমরা নিয়ে চলে যেতে পারি। তাহলে লেট আস অ্যাপ্লাই elementary
row operations on C। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এলিমেন্টারি র অপারেশন এখানে অ্যাপ্লাই করি, এটা আজকে যেই প্রবলেমটা থেকে আমরা স্টার্ট করেছিলাম, মানে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন তার কিভাবে সলিউশন ফাইন্ড করি, তো সেম ব্যাক টু সেম প্রবলেমে চলে গেছে। তাহলে এই যে সিস্টেমটা আছে, একটা হোমোজিনিয়াস সিস্টেম রয়েছে, তো এর উপরে এখানে আমাকে এটাকে ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে রিডিউস করে নিয়ে চলে যেতে হবে, সেখান থেকে সলিউশন কি হয় ফাইন্ড করতে পারবো। তো বেসিক প্রবলেম আজকের, অবভিয়াসলি এটা আমি তোমাকে হোমওয়ার্ক দিতেই পারি, তো ফার্স্ট প্রবলেমটা যেভাবে করেছিলাম সেইভাবে তুমি এটাকে সলিউশন ফাইন্ড করে নিতে পারবে। তো এখন আমি এটা কেন করছি না, কারণ এখানে দেখো সাপোজ ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে আমাকে ফর্ম করতে হলে আমি অ্যাপ্লাই করলাম, এরপরে যে অপারেশন করব, তো আমাকে যে কোনো একটা, ধরো আমি R3 আর R1 কে ইন্টারচেঞ্জ করে নেব, আমার এটা করলে সুবিধা হবে। করে নিয়ে আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, করলে ফ্র্যাকশনস আসবে, তো ফ্র্যাকশনসে ক্যালকুলেশন করতে এই মুহূর্তে ফ্র্যাকশনসে ক্যালকুলেশন করে তোমাকে বোঝাতে আরও দেরি হয়ে যাবে, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। তো এটাকে আমি আর ফার্দার এখান থেকে আমি করলাম না, প্রবলেমটাকে সলভ করলাম না, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। তাহলে হোপফুলি আজকের ক্লাসে যা যা প্রবলেমগুলো করলাম সেগুলো সবার বোঝা গেছে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং শিখতে থাকো। ওকে, গুড নাইট।